তুমি বাসায় আসো এর মানে এই না যে আচ্ছা উনি যা বলতেছে মানে বক বক উনি বক বক করে যাক, আমি আমার যে দিনটা শুরু হয়েছে এই দিনটা আমি ভালো মতো শেষ করি। বাট বিলিভ করো, তুমি যখনই এই ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছো, তোমার লাইফের একটা পোর্শন কিন্তু এটা দ্বারা ড্রিভেন। হ্যাঁ, এটা দ্বারা ড্রিভেন। আমরা দেখি অনেক সময় স্টুডেন্টরা হতাশ হওয়ার মেন কারণে কিন্তু সে ক্যারিয়ার ম্যাপিং, ক্যারিয়ার প্ল্যানিং বুঝতেছে না যে সে কিভাবে করবে। তো এইগুলো ব্যাপারে তোমরা একটু ক্রুশাল থাকবা যে তুমি যা শিখতেছো এই নলেজ গুলো তুমি চাইলে যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারো। তুমি সিভিল সার্ভিসে, বাংলাদেশ গভর্নমেন্টের সিভিল সার্ভিসে গেলেও সেই জায়গায় তোমাকে চাইলে এইসব নলেজ তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। কোন সেন্সে? তোমাকে যেটা করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং এ মানে খুবই এফিশিয়েন্ট বা প্রফিশিয়েন্ট যেটাই বলো না কেন, এই জিনিসটা তোমাকে করা হচ্ছে। তো এই বিষয়গুলো তোমরা অ্যাডপ্ট করার চেষ্টা করো নিজেরা। মানে খুবই ইজি গোয়িং কোনো কিছু নিও না, কারণ ইজি গোয়িং অনেক ইউনিভার্সিটি আছে যারাও আইপি পড়ায়, বাট সেই সব জায়গা থেকে কিন্তু তাদের গ্রাজুয়েটরা খুব বেশি দূর যাইতে পারে না। হ্যাঁ, এটা তোমরা একটু বোঝার চেষ্টা করবা। তো আজকে আমরা লেথ মেশিন টুলস পড়বো এবং আমাদের এই যে আমাদের ল্যাব যে কোর্স, এই কোর্সটার নাম মোস্ট প্রবাবলি ম্যানুফ্যাকচারিং প্রসেস সেশনাল। এটা কি আমি ভুল বললাম? এটা কি চেঞ্জ হয়েছে বা এরকম কিছু? এবং কোর্স কোডটা মনে হয় IP 2102। এটা কি আমি ভুল বলেছি? স্যার 2102, হ্যাঁ। 2102 নাকি 2101? মোস্ট প্রবাবলি থিওরিটিক্যাল কোর্সের নাম। আসলে নতুন কারিকুলামের স্টুডেন্ট আসতেছে, তো তো ট্রেস রাখা কোয়াইট ডিফিকাল্ট যে কারা কোন কারিকুলামের মধ্যে আছে। হ্যাঁ। তো আমরা আজকে লেথ মেশিন টুলস পড়বো ম্যানুফ্যাকচারিং প্রসেস সেশনালের আন্ডারে। সবাই একটু বোঝার চেষ্টা করবা, যেহেতু যে যার বাসায় আছো, কমফোর্ট জোনে আছো, তুমি যদি তারপরও না বোঝো আমাকে কোয়েশ্চেন করতে পারো। তারপরও যদি না বোঝো তাহলে ইউনিভার্সিটিতে যখন সবকিছু ওপেন হবে তুমি এসে আমাকে জিজ্ঞেস করে যেতে পারো যে স্যার এই জিনিসটা কেন হলো। দেখো, ইঞ্জিনিয়ারিং হবি আন্দাজে চলে না, ইঞ্জিনিয়ারিং মুখস্থতে চলে না। ইঞ্জিনিয়ারিং যেটা চলে, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে, তোমাকে সেই ব্যাখ্যাটা বা এক্সপ্লেনেশনটা তোমাকে খুঁজতে হবে। ঠিক আছে? আমি এমন না যে আমি বলতে পারি না যে আমি সবকিছু জানি, সবকিছু জেনে আমি এখানে বসে আছি। সবাই সবকিছু জানলে দিন দুনিয়া এত রিসার্চ হইতো না। কথা বলছো, আমি কি বলছি? রিসার্চ করাই হয় এই কারণে যে কোনো একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমের এক্সিস্টিং সলিউশন নাই। সলিউশন নাই বিধায় সে জায়গায় রিসার্চ করা হচ্ছে। সো আমরা আজকে যে জিনিসটা পড়তে যাচ্ছি ম্যানুফ্যাকচারিং প্রসেস সেশনালের যে ল্যাব কোর্স, এই ল্যাব কোর্সের আন্ডারে লেথ মেশিন টুলস। তো লেথ ওয়ার্ডটা আসলে লেথ কেন দিছে, এটা কনক্রিট ইতিহাস আমার জানা নাই। কারণ তোমরা জানো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে হিউজ লেভেলের ম্যাটেরিয়াল নিয়ে কাজ হয়েছে, বা আমরা যে জিনিসটা ম্যানুফ্যাকচারিং করতে যাচ্ছি ম্যানুফ্যাকচারিং নিয়ে অনেক কাজ হয়েছে। সো ওই পার্টিকুলার টাইমে দুইটা পার্টি ছিল, একটা হচ্ছে যে তোমার ইউএস এর সাইডে, আর হচ্ছে আরেকটা হচ্ছে রাশিয়ান সাইডে, বা যেটা সোভিয়েত সাইডে যেটাই বলো না, জার্মানি টার্মানি নিয়ে। তো এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে আহ, আমাদের শুরু করতে হবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস কি এখান থেকে, আর তারপরে হচ্ছে লেথের পরে যে দুইটা আমি ওয়ার্ড বললাম মেশিন এবং টুলস এখান থেকে। তো ম্যানুফ্যাকচারিং প্রসেস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আমি আগেই বলে আসছি। এখন এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টকে আমরা তৈরি করি, যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামের নাম এটার সাথেই আছে। ম্যানুফ্যাকচার করা, হ্যাঁ, তৈরি করা, কোনো একটা জিনিসকে তৈরি করবো, ম্যানুফ্যাকচার করবো। এখন এই ম্যানুফ্যাকচারিং তুমি অনেকভাবেই করতে পারো। যেমন তোমরা মোস্ট প্রবলি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে তোমরা কাস্টিং পড়ে আসছো, তাই না? তোমরা কাস্টিং পড়ে আসছো না? পড়ছো তোমরা কাস্টিং ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার? আচ্ছা। তো কাস্টিং কিন্তু একটা খুবই ক্রুশাল পার্ট, বুঝছো? কাস্টিং খুবই ক্রুশাল পার্ট। তুমি ম্যাটেরিয়াল মেল করে জাস্ট একটা মানে একেবারে সোজা বাংলায় যদি আমি বলি, তুমি ছাঁচ তৈরি করতেছো, তার ভিতরে মোল্টেন ম্যাটেরিয়াল তুমি দিয়ে দিচ্ছ, দিয়ে তুমি ডিজায়ার্ড শেপটাকে ইম্পার্ট করতেছো। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট এবং কাইন্ড অফ ওল্ডেস্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এবং এটার ভ্যালু এখন হচ্ছে, কাস্টিং এর ভ্যালু স্টিল আছে। এর পরবর্তীতে যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে যে জয়েনিং, তাই না? যেটা ওয়েল্ডিং করে তোমরা করছো, জয়েনিং। ওয়েল্ডিং ইজ এ পার্মানেন্ট জয়েন। আবার তোমরা বাসা বাড়িতে স্ক্রু দিয়ে জয়েনিং দেখতেছো বা বোল্ট দিয়ে জয়েনিং দেখতেছো, এটা কিন্তু পার্মানেন্ট না। বা অ্যাডেসিভ ম্যাটেরিয়াল তোমরা যে কাগজ জয়েন করো, তোমরা নিজের অজান্তেই তোমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করতেছো, অ্যাডেসিভ গ্লু দিয়ে তোমরা জয়েনিং করতেছো।
আর এখন যে জিনিসগুলো শিখতে যাচ্ছ এটা হচ্ছে সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং সাবট্রাকশন থেকে আসছে, সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং ওই যে তোমরা বিয়োগ পড়ে আসছো না, বিয়োগ করা। সাবট্রাকশন মানে তো বিয়োগ নাকি? সাবট্রাকশন মানে বিয়োগ না, ওই যে ছোটবেলায় পড়ছো সাবট্রাকশন, এডিশন নাকি? Yes. সাবট্রাকশন মানে বিয়োগ না, সাবট্রাক্ট করা, এটা পড়ে আসছো না? আচ্ছা। তো এখন এই সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং টেকনোলজিটা স্টিল ওয়ার্ল্ডে খুব জনপ্রিয়ভাবে ইউজ করা হচ্ছে। তো সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং আসলে কি করে? সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং এ আমরা যদি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাই, সেটা যেই প্রোডাক্ট আমি তৈরি করি, বাড়ি বানাই বা তুমি গাড়ির কোনো পার্টস বানাও বা গাড়ির বডি বানাও, দেখো তুমি কিন্তু একটা শেপ ডিজাইন করতেছো, একটা শেপ ডিজাইন করতেছো একটা তোমার, এবং তার একটা ডিজায়ার্ড ফাংশনালিটি আছে, তাই না? যেমন গাড়ির কেজিং, গাড়ির কেজিং এর কথা তুমি চিন্তা করো, এই গাড়ির কেজিংটা যদি এমন হয় যে বাতাস দিয়ে চলতে চলতে, মানে গাড়ি তো বাতাসের মধ্যে দিয়েই চলে, তাই না? তো তোমরা ফ্লুইড ডাইনামিক্স এ পড়বা, বেশ ইন্টারেস্টিং একটা কোর্স। তো বাতাসের মধ্যে দিয়ে চলতে থাকলে যদি বাতাসের বাধায় গাড়ির কেজিং বাঁকায় যায়, তাহলে তো হইলো না, সো একটা প্রপার্টি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার, তুমি গাড়িটাকে রাস্তায় চালাবা, অল ওয়েদার কন্ডিশনে গাড়িটা সেইভাবে পারফর্ম করতে হবে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা প্রোডাক্ট তৈরি করি, বা তুমি একটা বিল্ডিং বানাবা, সেই বিল্ডিংটা তোমার ভূমিকম্প হোক বা ওই সেম একই কথা, গরমের সময় হোক বা শীতের সময়, বিল্ডিং এর যাতে কোনো ক্ষতি না হয়। তো এখানে মেজারমেন্টের একটা ব্যাপার আছে, দেন তোমার যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে ডিজাইন একটা প্রপার্টি ব্যাপার আছে। তো সবকিছুই ব্রডার অ্যাসপেক্টে ম্যানুফ্যাকচারিং এর ভিতরে পড়ে। এখন সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং এ যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে কোন একটা ইনিশিয়াল ওয়ার্ক পিস, যেটাকে আহ, অনেক সময় তোমার হচ্ছে যে ইনিশিয়াল ওয়ার্ক পিস বলে, বা তোমার হচ্ছে ব্যালেট বলতে পারে। হ্যাঁ, তো অনেক নামেই ডাকা হয়। তো এই ল্যাবে সাধারণত আমরা ওয়ার্ক পিস বা ইনিশিয়াল ওয়ার্ক পিস নামে চিনি। তো ওই ওয়ার্ক পিসটা, হ্যাঁ ওই ওয়ার্ক পিসটা ধরো, আমি এখানে তো ড্রয়িং করার সুযোগ আছে, আমি ড্রয়িং করে দেখাই তাহলে জিনিসগুলো একটু বোঝার সবাই চেষ্টা করবা, কারণ এটা আমাদের জন্য জরুরি। আমি বারবার করে বলতেছি, নিজেরা নিজেদের মানে ক্যারিয়ারটাকে হুমকির মুখে ফেলো না, এটা আমরা কখনোই চাই না যে আমাদের গ্রাজুয়েটরা খারাপ থাকুক, এটা ডিউরিং গ্রাজুয়েশন অর আফটার গ্রাজুয়েশন। তোমরা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা ইয়া শেয়ার দিয়েছি। Yeah, আচ্ছা স্যার। তো দেখো, ইনিশিয়াল ওয়ার্ক পিসটা ধরো, তোমরা সিলিন্ড্রিক্যাল শেপের ওয়ার্ক পিস তোমরা ফিজিক্সে বা এই টাইপের পড়ে আসছো। হ্যাঁ, এটা আঁকায় হচ্ছে এইভাবে, হচ্ছে বোঝাচ্ছে যে মাউস দিয়ে আঁকাচ্ছি, এটা এক্সাক্ট হবে না। তো এটা হচ্ছে সেন্টার অফ অ্যাক্সিস। তো ধরো, এটাকে আমরা বলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় শ্যাফট। হ্যাঁ, শ্যাফট সব জায়গায় থাকে, ইঞ্জিন থেকে শুরু করে বিমানের ল্যান্ডিং গিয়ার বলো বা গাড়ির ভিতরে বলো, ট্রাকের, তোমরা ট্রাককে সবসময় দেখবা যে ট্রাকের যে ইঞ্জিন থাকে সেটার পেছন থেকে এইভাবে একটা শ্যাফট চলে আসে, এসে পেছনের গিয়ার, দুই চাকায় গিয়ার বক্সের মাধ্যমে পাওয়ার দেয়, তাই না? এটা করে না? জি এক্সেল বলে যেটা, এই জায়গায় থাকে হচ্ছে ইঞ্জিন ব্লক। তো বিষয়টা হচ্ছে যে এই শ্যাফট, হ্যাঁ ধরো ইনিশিয়াল অবস্থায় তোমার একটা সার্টেন ডায়ামিটারে আছে, সেই ডায়ামিটারটা আমরা ধরলাম হচ্ছে 100 মিলিমিটার। এখন তোমার কাজের জন্য মিলাই নিবা, হ্যাঁ ডিজায়ার্ড শেপ, তোমার কাজের জন্য একে দরকার হচ্ছে 50 মিলিমিটার পার। তাহলে এক্সেস ম্যাটেরিয়ালটাকে আমি কেটে ফেলে দিতে পারি না? বলো তো দেখি, এক্সেস ম্যাটেরিয়ালটাকে কেটে ফেললে তো 50 মিলিমিটারে চলে আসবে, তাই না? সো এই যে এক্সেস ম্যাটেরিয়ালটাকে কেটে ফেলা, এটাই তো সাবট্রাকশন। তো এই জিনিসটাই আমরা এই ল্যাবে শিখতেছি, ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা যতগুলো মেটাল কাটিং করবো সব জায়গায় হচ্ছে আমরা এক্সেস ম্যাটেরিয়ালটাকে কেটে ফেলবো। কেটে ফেলার কারণে একে আমরা বলতেছি হচ্ছে সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং। কারেন্ট ওয়ার্ল্ড তোমার মোটামুটি 1980-র পরে থেকে, মানে কোল্ড ওয়ারের পরে থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, উন্নত দেশগুলোর মধ্যে যে কোল্ড ওয়ার ছিল, কোল্ড ওয়ারের পরে থেকে যেটা হচ্ছে সেটা হলো যে এই যে তোমার
থ্রি ডি প্রিন্টিং, যেটা তোমরা ইউটিউবের ভিডিওতে দেখতে পারো বা তোমরা বিভিন্ন ইসে দেখতে পারো। So এই থ্রি ডি প্রিন্টিংটা মোটামুটি জনপ্রিয় হওয়া শুরু করছে, বাট স্টিল এটা মানে খুব ঢালাও ভাবে সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং কে রিপ্লেস করতে পারে নাই, কারণ এটা নিয়ে এমন অনেক ড্রব্যাক আছে। সো ওই সাবট্রাকটিভ আর থ্রি ডি প্রিন্টিং বা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এর মধ্যে মেন পার্থক্য হচ্ছে ওখানে কোনো ম্যাটেরিয়ালটা কেটে ফেলা হয় না, ওখানে ম্যাটেরিয়াল গুলো অ্যাড করে করে ডিজায়ার্ড শেপটা দেয়। ওইটাও আমাদের ল্যাব ফ্যাসিলিটিতে আছে, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিআইএম ল্যাবের আন্ডারে আছে। স্টুডেন্টদেরকে থিওরিটিক্যাল কোর্সের পাশাপাশি ওই ল্যাবে কোর্সে, তোমার সেশনাল কোর্সে ওই এক্সপেরিমেন্ট গুলো দেখানো হয়, এবং অনেক স্টুডেন্ট থিসিসে ওই কম্পিউটারের তোমার হচ্ছে ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ল্যাবের ফ্যাসিলিটি নিয়ে থিসিসও পাও। সো তোমাদের যদি ডিগ ডাউন করার ওই ফিল্ডে ইচ্ছা থাকে, সো তুমি চাইলে ডিগ ডাউন করে রিসার্চ করতে পারো, ফ্যাকাল্টিরা আছে তোমাদের হেল্প করতে পারে। সো এটা হচ্ছে দুইটা ম্যানুফ্যাকচারিং এর ক্যাটাগরি গেল, একটা সাবট্রাকটিভ, একটা হচ্ছে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। তো এখন আমরা লেথ মেশিন টুলস আজকে আমরা পড়তে যাচ্ছি। লেথ মেশিন টুলস এ কিভাবে আমরা সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং করে এই ডিজায়ার্ড শেপ ইম্পার্ট করতে পারি, এবং একই সাথে আমরা যে প্রপার্টি আমাদের দরকার, যেমন ধরো এই শেপটা কেটে তুমি বিমানের ল্যান্ডিং গিয়ার বানাও। ল্যান্ডিং গিয়ার তো সবাই কম বেশি চিনো, তাই না? অনেক মুভি টুভিতে দেখবা সুপার হিরোরা ওই ল্যান্ডিং গিয়ার ধরে বসে পড়ে থাকে, যে বিমানের ল্যান্ডিং গিয়ার নামতেছে না। ল্যান্ডিং গিয়ার সম্পর্কে আইডিয়া আছে কারোর কোনো তোমাদের? ওই যে সামনের চাকায় খুব ভালো মতো বোঝা যায় যখন বিমান ল্যান্ড করে, যেভাবে ল্যান্ডিং গিয়ারটা থাকে, আর এই এই জায়গাগুলোতে হচ্ছে তোমার ওই চাকাগুলো থাকে। তো ল্যান্ডিং গিয়ার হচ্ছে জি বিমান স্যার। যখন আকাশে থাকে তখন ল্যান্ডিং গিয়ার ভিতরে রাখতে হয়, কারণ বাতাস এত পরিমাণে বাতাসে বাধা, ফ্লুইড ডাইনামিক্সে তোমরা পড়বা যে এটা ভিতরে না থাকলে ভেঙে যাইতে পারে বিমান যখন ফ্লাই করে। তো ল্যান্ডিং গিয়ার বিমান যখন ল্যান্ড করে তখন এই ল্যান্ডিং গিয়ারটা কিন্তু একটা শ্যাফট, বুঝছো? শ্যাফট। সেটার উপর কিন্তু এক্সেসিভ লোড পড়ে, বুঝছো? এক্সেসিভ লোড পড়ে। পুরা গতিশক্তিটা যখন সে নিয়ে আসে, বা বিমানের ওয়েটও আছে, যখন ল্যান্ড করে, যখন রানওয়ের সাথে ইন্টারাকশনে আসে, তখন হিউজ অ্যামাউন্টের লোড পড়ে। সেখানে একটা মেকানিক্যাল প্রপার্টির ব্যাপার আছে, এই শ্যাফটটাকে সাস্টেন করতে হবে। শ্যাফট ভেঙে গেলে বিমান তোমার হচ্ছে মুখ থুবড়ে পড়বে আর কি, সিভিয়ার ডিজাস্টার করতে পারে। তো আমার কাছে কথা হচ্ছে এই যে তোমার ল্যান্ডিং গিয়ারটা আমরা বানাবো, হ্যাঁ এই বানাবো, এটা আমরা সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং এর হেল্প নিয়ে বানাবো। এবং আমরা যখন বানাবো আমাদের মাথায় রাখতে হবে এই যে 100 মিলিমিটারের শ্যাফট, যেটা এটাকে কেটে 50 মিলিমিটার আমরা নিয়ে আসতেছি। দুইটা জিনিস, একটা হচ্ছে 50 মিলিমিটারই থাকতে হবে, এবং এর মেকানিক্যাল প্রপার্টি গুলো কাটার আগে যেটা ছিল কাটার পরেও ওই জিনিসটাই থাকতে হবে। এই জিনিসগুলো আমরা আজকে পড়বো, যেটা লেথ মেশিন টুলস এ করা যায়। লেথ মেশিন টুলস এর যে তোমার ডিফারেন্ট টাইপস অফ ফাংশনালিটি গুলো আমরা একটু দেখার চেষ্টা করব, এবং এর পুরা মেকানিজমটা কিভাবে কাজ করে, এবং এর কম্পোনেন্ট যে জিনিসগুলো আছে, এর বডিতে যে জিনিসগুলো যেভাবে অ্যাসেম্বলি করা আছে, এটা আমরা বোঝার চেষ্টা করবো। এটা হচ্ছে যে আমাদের লেকচার। এমন কোনোভাবে আমি পড়ানোর চেষ্টা করব না যেটাতে তুমি কিছুই না বুঝো আর কি। ওকে। তো আশা করি সবাই এই কথাগুলো বুঝতে পেরেছো আর কি, যে এটা কিন্তু সিগনিফিকেন্স আছে। এই জিনিসগুলো কিন্তু এমনি এমনি পড়ানো হচ্ছে না তোমাকে, হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের ল্যাবে যে লেথ মেশিন টুলসটা আছে ওইটাই, হ্যাঁ। এই ল্যাবের যে লেথ মেশিন টুলসটা আছে, তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে লেথ ওয়ার্ডটা নিয়ে তো আমি কথা বলতেছি না, বাট মেশিন টুলস, হ্যাঁ মেশিন টুলস। তো দেখো মেশিন টুলস কি কারণে বলতেছে, মেশিন টুলস এই কারণে বলতেছে, সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে ডিজায়ার্ড শেপ এবং যে প্রপার্টি আমরা চাই, সেই প্রপার্টি যদি আমরা সেই ওয়ার্ক পিসের উপর ইম্পার্ট করতে চাই, হ্যাঁ ওয়ার্ক পিসের উপর ইম্পার্ট করতে চাই, সেক্ষেত্রে যে ফ্যাসিলিটির মাধ্যমে এটা আমরা ইম্পার্ট করতে পারি তাকে আমরা বলতেছি হচ্ছে মেশিন টুলস। বোঝা যায় আমি কি বলতে চাচ্ছি? ডিজায়ার্ড শেপ অ্যান্ড ডিজায়ার্ড মেকানিক্যাল প্রপার্টি, যেটা মেশিনিং করার আগেও যেটা ছিল, মেশিনিং করার পরেও ওই ওয়ার্ক পিসে থাকবে, রিটেইনড অবস্থায় থাকবে। রিটেইন মানে কি? ধরে রাখা, তাই না? রিটেইন মানে ধরে রাখা না? এই ইঞ্জিনিয়ারিং টার্মগুলো তোমরা একটু শেখার চেষ্টা করো। তাহলে মেশিন ওয়ার্ডটা কেন আসছে? মেশিন ওয়ার্ডটা এ কারণে আসছে যে আমরা যখন ম্যাটেরিয়ালকে রিমুভ করে শেপ ইম্পার্ট করব, আমাদেরকে তো আসলে এনার্জির মাধ্যমে এটা করতে হবে, তাই না? তুমি বাসায় যখন ফ্রুটস কাটো, বা তুমি যখন কোনো ভেজিটেবল কাটো, তুমি যেটা করো সেটা হচ্ছে যে একটা নাইফ ইউজ করো। নাইফ ইউজ করার মাধ্যমে তুমি তোমার হাতের এলবোর যে মোশন আছে, রিসিপ্রোকেটিং মোশন, যারা শেপার মেশিনে কাজ করেছো তোমরা দেখেছো যে রিসিপ্রোকেটিং মোশন আছে, ব্যাক এন্ড ফোর্থ, সামনে পেছনে গিয়ে মুভ করে। তো এই মোশনটার মাধ্যমে
এই মোশনটার মাধ্যমে তুমি কিন্তু এনার্জি জেনারেট করতেছো নিজের অজান্তেই, এবং একটা কাটিং ফোর্স, একটা ফোর্স দিয়ে তুমি কেটে ফেলতেছো ওই জিনিস। সো এই মেশিন টুলসটা বা এই সেট আপটাতে যদি তুমি কোনো এনার্জি না দাও, তাহলে ওর তো কোনো ক্ষমতা নাই নিজে নিজে এনার্জি নিয়ে আসা। তো এই জায়গায় এনার্জিটা যেটা করা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে দেওয়া হয়। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে দেওয়া হয়, ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা মোটরে আসে। এই ইলেকট্রিক্যাল এনার্জিটা যেখান থেকে আসে থ্রি ফেজ কানেকশন, বুঝছো? থ্রি ফেজ কানেকশনের মাধ্যমে আমি সবই বলে দিব। থ্রি ফেজ কানেকশনের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জিটা আসে, এইখানে থাকে, জিনিসটা সার্কিট ব্রেকার আছে, ওয়ারিংটা এখান থেকে নিয়ে আসে। আর এর নিচের দিকে লোয়ার বডির দিকে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর থাকে। থ্রি ফেজ একটা ইন্ডাকশন মোটর থাকে, যেটা তোমরা মোস্ট অফ ইলেকট্রিক্যাল মেশিনে পড়তেছো, তা নাকি পড়ে আসো তুমি? টু ওয়ানে কি ইলেকট্রিক্যাল মেশিন পড়ে নাকি ওয়ান টু তে পড়ে? টু ওয়ানে পড়ে। ওকে। তো একটু খেয়াল করে দেখবা, বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র তোমরা ফিজিক্সের যে লরেন্জের নীতি বা যে জিনিসগুলো তোমরা পড়ে আসছো সেগুলো তোমাকে এখন ল্যাবে পড়ায় দেখতেছে, বেশ ইন্টারেস্টিং লাগছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম, যে কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি মানে কোনো রকম কিছু ছাড়া জাস্ট ম্যাগনেটিক এনার্জি, মানে হচ্ছে ওই ম্যাগনেটাইজেশনের মাধ্যমে এটা রোটেশনাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। সো এই ইলেকট্রিক্যাল এনার্জিটা সেটা করতেছে, ও একটা মোটরে নিয়ে আসতেছে, মোটরটা একটা মেকানিক্যাল এনার্জি যেটা হচ্ছে রোটেশনাল এনার্জির মাধ্যমে কনভার্ট করে ফেলতেছে, ওই যে শক্তি সংরক্ষণশীলতা নীতি। তো দেখো ইলেকট্রিক্যাল এনার্জি মোটরে চলে আসছে। হ্যাঁ, তোমার কাছে কিন্তু আমি বারবার বলতেছি এনার্জি আছে, এনার্জি আছে, মানে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে এই জায়গাটাতে হচ্ছে একটা গিয়ার ট্রেন বক্স আছে, অনেকগুলো গিয়ার থাকে এই জায়গায়, এসবই বলবো। গিয়ার ট্রেন বক্স, এই গিয়ার ট্রেন বক্সে নিয়ে আসা হয়। হ্যাঁ, তো সেম এখান থেকে যখন মোশন আসছে, মেকানিক্যাল লিঙ্কেজের মাধ্যমে মোশনটা আসবে, মেকানিক্যাল লিঙ্কেজের মাধ্যমে মোশনটা এসে এই গিয়ার গুলোকে রোটেট করাবে, এবং আবারও মেকানিক্যাল লিঙ্কেজের মাধ্যমে সেই মোশনটা চলে আসতেছে হচ্ছে এই চাকে। অনেকগুলো নতুন টার্মস হয়তো তোমরা শুনে ফেলছো, যারা A1 তারা করছো, আর যারা A3 তারা হয়তো অনেকগুলো বুঝতেছো না, বাট আমি সবই বুঝাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল থ্রি ফেজ কানেকশন কেন? থ্রি ফেজ কানেকশন কেন? সো তোমাদের বাসা বাড়িতে তোমরা যে লাইনটা বর্তমানে ইউজ করতেছো এটা হচ্ছে সিঙ্গেল ফেজ। এটার ভোল্টেজ রেঞ্জ সাধারণত 200 থেকে বাংলাদেশে 220-এর মধ্যে থাকার কথা। বাট কনসিস্টেন্স ভোল্টেজ থাকা ভালো, মানে ধরো 220টাই থাকা ভালো আর কি। কনসিস্টেন্ট ভোল্টেজ বাংলাদেশে এটা শুরুর দিকে আমরা, মানে বাংলাদেশে যখন আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং এগুলো ফিল্ডে স্বাধীনতা যুদ্ধের পরে ডেভেলপ করছিল, তখন এত সফিস্টিকেটেড টেকনোলজি ছিল না যে ভোল্টেজটা কনসিস্টেন্ট রাখা, বলে না যে ভোল্টেজের কারণে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এখন এটা মোটামুটি থাকে 220-এর আশেপাশে। আর সাধারণত ইন্ডাস্ট্রিয়াল যে ফাংশনালিটি গুলো আছে এই জায়গাগুলোতে, যে জায়গায় হেভি মেশিনারিজ চলে সেই জায়গাগুলোতে থ্রি ফেজ কানেকশন, সেটার ভোল্টেজ রেঞ্জ সাধারণত দেখা যায় 400 থেকে 440, বা তোমার হচ্ছে যে 420-30-এর আশেপাশে থাকে আর কি। তো এই ম্যাসিভ ভোল্টেজের কারণ কি? ম্যাসিভ ভোল্টেজের কারণ হচ্ছে, তোমরা পদার্থবিজ্ঞানে একটা ফর্মুলা পড়ে আসছো, সেটা হচ্ছে P = V²/R। সো কোন একটা সিস্টেমের রেজিস্ট্যান্স, আমরা জানি যে ওই রেজিস্ট্যান্স তো আর সাধারণত চেঞ্জ হয় না, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় বা যে ওয়ারিং গুলো থাকে রেজিস্ট্যান্স চেঞ্জ হয় না। তাহলে যদি ভোল্টেজ বেড়ে যায়, পাওয়ার বেড়ে যাবে, তাই না? এটা তো আমরা সবাই মানি ফিজিক্সের, আমরা পড়ে আসছি এই জিনিসগুলো, এগুলো তো আসলে অস্বীকার করার কিছু নাই। পাওয়ার বেড়ে যায়। তো পাওয়ার বাড়ায় লাভটা কি? পাওয়ার বাড়ায় এটাই লাভ, তুমি ওই যে যখন বাসায় ফল ফ্রুটস কাটো তুমি চিন্তা করে দেখো, সেটা হচ্ছে যে তুমি যখন আহ কাটতে যাবা, ধরো সে ফর এক্সাম্পল গাজর, যেটা ক্যারট, ক্যারট কাটতে গেলে যে পরিমাণ ফোর্স দেওয়া লাগে, এবার তুমি যদি কলা কাটতে যাও, সেম পরিমাণ ফোর্স বা রেজিস্ট্যান্সের মুখে তো তুমি পড়বা না। পড়বা? কেউ কি বলতে না পারবা যে স্যার কলা যদি আমি কাটতে যাই সেক্ষেত্রে আমার বেশি ফোর্স বা বেশি রেজিস্ট্যান্স আমার অনুভব হয় না গাজর কাটার থেকে? সো দেখো, না যখন তুমি কাটতে যাচ্ছ তখন কিন্তু একটা রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হচ্ছে, তাই না? যে ফোর্সটা তোমাকে বাধা দিচ্ছে। সো তুমি সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং করবা, এখানেও কিন্তু সেম, তোমাকে বাধার মুখে পড়তে হবে। তো এই কারণে এক্সেসিভ লেভেলের একটা পাওয়ার দিয়ে রাখা হয়, কারণ কাটতে কাটতে যদি বাধা তৈরি হয়ে যায়, তাহলে ওই যে বললাম ডিজায়ার্ড শেপ বা ডিজায়ার্ড মেকানিক্যাল প্রপার্টি এটা থাকবে না। লস তোমার, এখান থেকে লস কাউন্ট শুরু হয়ে যাবে। কিভাবে লস কাউন্ট শুরু হয়ে যাবে? তুমি প্রোডাকশন করতেছো, তোমাকে বারংবার রিওয়ার্ক করতে হবে। কেন রিওয়ার্ক করতে হবে? সাপোজ ওই ল্যান্ডিং গিয়ারের কথাই চিন্তা করে দেখো, তুমি অর্ডার পাইছো 5,000 পিস ল্যান্ডিং গিয়ার, তোমাকে বানাই দিতে হবে। তোমাকে তো অবশ্যই টাইম দিবে, দিন দুনিয়া টাইমে চলে। তোমাকে বললো আপনি 1 বছর সময় নেন। তুমি যখনই প্রোডাকশনে গেছো, তখন তোমার ভুল হচ্ছে, মেশিনে প্রবলেম হচ্ছে, মেশিন অপারেটিং এ প্রবলেম হচ্ছে,
আলটিমেট লস তোমার। ওই অর্ডার তুমি হয়তো হারাই ফেলবা, কারণ এই বিজনেসে তোমার সাথে আর অনেকেই আছে, বুঝছো? তো এই কারণে আমি বললাম যে ইঞ্জিনিয়ারিং এর রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তুমি ওই জায়গায় সরি বলে চলে আসলে হবে না যে আমার ভুল হয়ে গেছে। ওইটা আসলে কেউ কাউন্ট করবে না, বুঝছো? কাউন্ট করবে না, কারণ তুমি তোমার অর্ডার হারাইছো। হ্যাঁ। তো পাওয়ারের এই বিষয়টা আশা করি তোমরা বুঝছো। আর মেশিন টুলস কেন বলে সেটাও কিন্তু আমি বলেছি, আমি আবারও বলতেছি, মেশিন টুলস এই কারণেই বলে আমরা এখানে একটা ইনপুট এনার্জি নিচ্ছি, সেই ইনপুট এনার্জিটাকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা ওয়ার্ক পিসের উপর ডিজায়ার্ড শেপ এবং ডিজায়ার্ড মেকানিক্যাল প্রপার্টি যেটা আমি চাই, বা ডিজাইন মেকানিক্যাল প্রপার্টি যেটা আমি চাই, সেটাকে মেটাল কাটা বা যেটাকে আমরা বলতেছি মেশিনিং বা ম্যানুফ্যাকচারিং, সেটা করার পরে ধরে রাখার যে কাজটা করে, এটাকে আমরা বলি মেশিন টুলস। ক্লিয়ার সবাই? এই ডেফিনেশনটাতে ক্লিয়ার সবাই আমি যেটা বললাম? কারোর জি কোনো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা। হ্যাঁ, তুমি আসলে কোন একটা কাজ তো পারপাসফুলি করবে, তাই না? মানুষ কিন্তু যে কোনো কাজ পারপাসফুলি করে, সেটা ইলিগাল কাজ হোক বা লিগাল কাজ হোক, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। যারা ক্রিমিনাল তারাও কাজ পারপাসফুলি করে, কথা বুঝছো? সো এখন ইঞ্জিনিয়ার আমরা, তো আমরাও কাজ পারপাসফুলি করব। আমাদের কাজ হচ্ছে প্রফিট গেইন করা। ঠিক আছে, এখন এই কাজগুলো করার জন্য আমাদের দরকার হচ্ছে প্রোডাক্ট। সেই প্রোডাক্টে আমি কি চাই? একটা ডিজায়ার্ড শেপ চাই, একটা নির্দিষ্ট ডাইমেনশনাল, একটা প্রিসাইজ বা অ্যাকুরেট ডাইমেনশনাল অ্যাকুরেসি থাকতে হবে, এবং একটা মেকানিক্যাল প্রপার্টি, ডিজাইন মেকানিক্যাল প্রপার্টি ওইখানে থাকতে হবে। সো জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে তুমি যখনই এই টাইপের সেট আপের হেল্প নিবা, নিয়ে ডিজায়ার্ড শেপ এবং ডিজাইন্ড মেকানিক্যাল প্রপার্টি ওটাতে ইম্পার্ট করার চেষ্টা করবা বা রিটেইন করার চেষ্টা করবা, এটা যে ফ্যাসিলিটির হেল্প নিয়ে করতেছো তাকে আমরা বলতেছি হচ্ছে মেশিন টুলস। তাহলে তোমরা বাসা বাড়িতে দেখো, ছোটখাটো কাজের জন্য দেওয়ালে ড্রিল করে, তাই না? কোনো কিছু হ্যাং করার জন্য হোক বা যেটাই হোক, তাহলে ওইটা যেটা থাকে ওইটা কিন্তু ড্রিল মেশিন টুলস। ক্লিয়ার সবাই? বুঝছো? ওকে। তো এখন দেখো এই এনার্জিটা, মোটরটাকে নিচে রাখা হয়েছে কারণ হচ্ছে এটার যে ডিজাইন, এই ডিজাইনে তুমি যদি মোটর উপরে দাও না, তাহলে ভাইব্রেশনটা এক্সেসিভ হবে। যেমন তোমাদের ড্রিল মেশিন টুল যেটা আছে ওইটাতে দেখবা মোটর গুলো উপরে, উপরের দিকে বসানো, কারণ ওর ডিজাইনটাই ওইভাবে করা যাতে ভাইব্রেশন কম হয়। ভাইব্রেশনের ইফেক্টটা কি এটাও আমি আলোচনা করবো, যে ভাইব্রেশন হলে কি হয়। সো এই এটা মোটর যেটা থ্রি ফেজ, এটা ঘুরতেছে। তো এই মোটরটাকে এই পর্যন্ত নিয়ে আসা হচ্ছে পুলির মাধ্যমে, বুঝছো? ভি পুলি, পুলি দেখছো তোমরা? তোমরা পুলি দেখছো? আচ্ছা, এখন তো অনলাইনে। রাবারের ওই এক্স্যাক্টলি, হ্যাঁ, যারা পাম্পে। দেখো নাই, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি। এখন তো আমরা এই সুবিধাটা নিতে পারি, ল্যাবে এগুলো নেওয়া যায় না, বাট এখানে দেখাই দিচ্ছি। এটা মনে হয় তোমাদের ওই যে আচ্ছা, তোমাদের কি বলবিদ্যা এই টাইপের ইয়া ছিল? বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, এগুলো কি তোমরা পড়ছো তোমাদের মানে এইচএসসি তে? নিউটনের তোমার যে নিউটন। মানে এগুলো আমরা কেন জিজ্ঞেস করি, বা আমি জিজ্ঞেস করার চেষ্টা এই কারণে করি, আমি প্রায় দেখি সহসায় অনেক জায়গায় অনেক কিছু লেখা থাকে যে তোমার বইপত্র অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা পজিটিভ নেগেটিভ দুই এন্ডে অনেকে কথাবার্তা বলে। সো আমি একটু বোঝার চেষ্টা করি যে আসলে স্টুডেন্টরা কি বলে, যে তাদের তোমার কি অবস্থায় মানে তোমার পড়াশোনা চলে আসছে আর কি। বাট আমাদের সময় এগুলো ছিল আর কি, বুঝছো? মানে ভিপের পুলি টাইপের অঙ্ক টঙ্ক এগুলো অনেক কিছুই ছিল পুলি নিয়ে। আমাদের তো শুধু স্থিতিবিদ্যাটা ছিল শর্ট সিলেবাসে। হ্যাঁ, আমাদের একটা আলাদা বই ছিল আর কি, একটা টোটালি আলাদা বই ছিল। তোমরা হয়তো অনেকে যদি এক্সট্রা পড়াশোনা মানে অ্যাডমিশনের সময় পড়ে থাকো, তাহলে দেখবা যে পুরাতন অনেক বই অনেকে পড়ে। একটা বই, ওকে, তোমরা দেখতে পাচ্ছ এটা? এই যে এটা হচ্ছে পুলি। হ্যাঁ, এই যে এটাকে বলা হচ্ছে পুলি। এখন ভেতরের শেপটা যদি ভি টাইপের হয়, হ্যাঁ, গ্রুপটা যদি ভি টাইপের কাটা থাকে, এটাকে বলা হয় হচ্ছে ভি পুলি। এটা জাস্ট কি করে, পাওয়ারটাকে ট্রান্সমিট করে। এটা আরো সহজ ভাবে তোমরা দেখে থাকবে, রাস্তাঘাটে তোমরা দেখো না ওই যে আখের রস বিক্রি করে যেটা, দেখছো?
বাংলাদেশের রাস্তায় তো মানে এশিয়ার এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তো রাস্তায় অনেক কিছুই দেখা যায়। তোমরা দেখছো আখের রস, যেটা মানে আখটাকে দুইটা রোলারের মাঝখানে দিয়ে দেয়, যেটা এটা দেখছো কেউ? বা এইখানে যারা আছে ওখানে দেখবা ওই শ্যালো ইঞ্জিনটাকে নিচের দিকে রাখে, লোয়ার বডিতে রাখে, যাতে ফ্রিকশন তোমার হচ্ছে যে ভাইব্রেশনটা কম হয়। ওখান থেকে মোশন গুলো ওই দুইটা রোলারে নিয়ে যায় হচ্ছে পুলির মাধ্যমে। যদি না দেখে থাকো তাহলে একটু দেখবা, আশেপাশে অনেক ইঞ্জিনিয়ারিং আছে। ইঞ্জিনিয়ারিং মুখস্থ করার কিছু না, এটা তোমাকে বার্ডেন তৈরি করবে না, এ তোমাকে অনেক কিছু শেখাবে। তো আমরা আবার ফেরত আসি যে জায়গায় শিখছিলাম আমরা। তো এই পোর্শনটাতে মোটরটা আছে। তো ইন্ডাস্ট্রিতে গিয়ে তুমি এটাকে, যেটা তোমার চালানোর দরকার নেই, এটা তুমি যদি চালাইতে পারো, এটা মানে প্রিসাইজলি মানে অ্যাডভান্টেজ বা তোমার প্লাস পয়েন্ট। বাট এটা চালানোর জন্য তোমার সাবঅর্ডিনেট থাকবে, বাট তোমাকে প্রসেস বুঝতে হবে, কাজ বুঝতে হবে, কথা বুঝছো? সো এই মোটরটা থেকে আমরা পুলির মাধ্যমে গিয়ার ট্রেন বক্সে নিয়ে আসতেছি। তো গিয়ার ট্রেন বক্স বা গিয়ার এই সম্পর্কে তোমরা আসলে জানো কম বেশি, তাই না? গিয়ার কি কাজে দেয় তোমরা তো যারা কম বেশি, এখন তো সবাই বাসে ট্রাভেল করে, বাংলাদেশে অনেক বাস অপারেটর চলে আসছে, কারণ আগে এত রোড গার্ড ভালো ছিল না। তো বাসে দেখবা ড্রাইভার কন্টিনিউয়াসলি গিয়ার চেঞ্জ করে। আর যারা ম্যানুয়াল গাড়িতে চলাচল করো, ব্যক্তিগত গাড়িতে, সরি মানে অটোমেটিক গাড়িতে, সেটা হচ্ছে যে তোমরা ড্রাইভে দিয়ে গাড়ি চলে, বা যারা বাইক রাইড করো কন্টিনিউয়াসলি তোমাকে গিয়ার শিফটিং করতে হয়। তো গিয়ার শিফটিংটা যে কারণে করা হয় সেটা হচ্ছে যে স্পিডের ভ্যারিয়েশনের কারণে। স্পিডের ভ্যারিয়েশন দরকার, এই কারণে হচ্ছে মানে রেঞ্জ অফ গিয়ার থাকে। তো গিয়ার, ছোট গিয়ারে সাধারণত টর্ক বেশি থাকে, টর্কের কাজ কি ঘোরানোর ক্ষমতা। আর বড় গিয়ার গুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তখন স্পিড বেড়ে যায়। হ্যাঁ, যেমন বাস, ট্রাক এগুলো যদি রানিং করতে হয়, বা মোটর বাইক, এগুলো সাধারণত ফার্স্ট গিয়ারে থাকে, ফার্স্ট গিয়ারে টর্ক বেশি থাকে। তো এই কথাটা আমি বলবো যে কেন এই গিয়ার ট্রেন বক্স এই জায়গায় দরকার এই মেশিনিং করার সময়। সো এখান থেকে আমরা ওই যে বললাম মেকানিক্যাল লিঙ্কেজের মাধ্যমে রোটেশনাল মোশনটা আমরা নিয়ে আসি হচ্ছে চাকে, এই চাকে, কথা বলছো? তো এখানে যে চাকটা ইনস্টল করা আছে, এই চাকটার নাম হচ্ছে থ্রি জ ইউনিভার্সাল চাক। থ্রি জ ইউনিভার্সাল চাক। এইগুলা হচ্ছে জ, এই যে সাইডে যেগুলো দেখতেছো জ, এই যেটা হচ্ছে জ। জর কাজটা কি, সোজা কথা হচ্ছে, আমাদেরও তো মুখে জ আছে, তাই না? আছে না? আছে কিনা? জ আছে আমাদের, জি মানুষের স্যার। কি জ আছে? তো জ দিয়ে মানুষ কি করে, খাবার যখন খায়, তুমি যখন ধরো মাংস খাইতে যাচ্ছ, তো বৃদ্ধ বয়সে মানুষজন কি মাংস খাইতে পারে বলো তো দেখি? তার জ তো এরকম মানে ওই লেভেলের পাওয়ার থাকে যেটা দিয়ে সে কাজ করতে পারবে। আর বাঘের জ আর তোমার জ সেম হবে? না স্যার। হবে না। তো এই জয়ের কাজটা, যেটা জয়ের কাজটা হচ্ছে, তুমি যে ইনিশিয়াল ওয়ার্ক পিসটা আছে, ওয়ার্ক পিসটাকে হোল্ড করতে হবে। কেন হোল্ড করতে হবে? দেখো, অলরেডি কিন্তু তুমি এখানে রোটেশনাল এনার্জি পেয়ে গেছো, তাই না? তো এই রোটেশনাল এনার্জিটাকে তুমি কোথায় নিয়ে আসছো? এই জতে নিয়ে আসছো। তো জ কি করবে এখন? ঘুরতে থাকবে নাকি? জ ঘুরতে থাকবে। তো ওয়ার্ক পিসটা কি করা হয়, এই জয়ের সাথে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এখন অনেক হায়ার আরপিএম এ ঘুরে, যেমন এই মেশিনের সর্বোচ্চ আরপিএম মোস্ট প্রবাবলি 1600 আরপিএম। মানে তুমি বুঝতেছো প্রতি মিনিটে সে 1600 বার ঘুরবে। তাহলে একে খুব রিজিডলি ধরে রাখতে হবে না? রাখতে হবে তো নাকি? তুমি যদি রিজিডলি ধরে না রাখতে পারো, তাহলে কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে অ্যাক্সিডেন্ট একটা ঘটতে পারে। বোঝা যায় আমি কি বলছি? সবাই বুঝছো? সবাই কি বুঝছো? আচ্ছা, এখন আহ যে জয়ের কথা আমি বলতেছিলাম, এটা হচ্ছে তিনটা জয় আছে, বুঝছো? তিনটা জয়, তিনটা জয় ধরো, এই হচ্ছে তিনটা জয়। এই হচ্ছে এই জয়ের একটা সেন্টার আছে, তাই না? সেন্টার তো থাকবেই, কারণ এটা একটা সার্কুলার জিনিস, সেন্টার থাকবে, যে দেখো সার্কুলার একটা জিনিস। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে এই জ্বর, এই যে যে জিনিসগুলো দেখতেছো, এই যে হোলগুলো করা, সরি এই চাকের যে হোলগুলো করা, এগুলো জায়গায় চাক কি আছে, বুঝছো? এই টি শেপের একটা কি আছে, এই কি গুলো দিয়ে এই জগুলোকে আহ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একই সাথে ওয়ার্ক পিসের সাথে খুব প্রোফাউন্ডলি গ্রিপ প্রোভাইড করতে পারি, আবার গ্রিপ লুজেনিং করতে পারি। তো গ্রিপ কেন দরকার? ওই যে খুব রিজিডলি ধরে রাখার জন্য গ্রিপ দরকার। আবার গ্রিপ লুজেনিং কেন দরকার? কারণ কাজ শেষ হয়ে যাওয়ার পরে তো তোমাকে ওখান থেকে সরায় ফেলতে হবে, খুলে ফেলতে হবে, তাই না? নতুন ওয়ার্ক পিস ইনস্টল করার জন্য। সবাই বুঝতেছো আমি কি বলতেছি? তো এই চাকি দিয়ে যখন তুমি এই চাকটাকে ঘুরাবা, তখন এই জ গুলো কি করে, তিনটা জ, বুঝছো? তিনটা জ এই সেন্টার থেকে একই সাথে, ধরো তুমি যদি গ্রিপ লুজেনিং করো,
তাহলে এই দিকে সরতে থাকবে। তাহলে তুমি একবার রোটেট করলে সেন্টার থেকে প্রত্যেকটা জকে সমান দূরত্ব অতিক্রম করবে না? বোঝা যায়? এটা কি বুঝছো? নিশ্চয় যদি আরেকবার, হ্যাঁ, বুঝি নাই, কি কি বলতেছো তুমি? স্যার আরেকবার যদি একটু এর হচ্ছে তিনটা জ, বুঝছো? তিনটা জ। এই জায়গায় চাক্কি, চাক্কি মানে কি, মানে কি জাস্ট তোমার হচ্ছে কি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্মস। এই কি মানে ওই চাবি না, মানে লক খোলা চাবি না। এই কি, এগুলো ইঞ্জিনিয়ারিং টার্মস। এই কি দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ওয়ার্ক পিসটাকে তুমি এখানে মাউন্ট করবা, তাই না? ওয়ার্ক পিসটাকে ইনস্টল করবা, কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওয়ার্ক পিসটাকে খুলে ফেলবা, এটা তো খুবই স্বাভাবিক। এখানে তো কোনো বুঝতে অসুবিধা থাকবে না। এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এটা বসাবা কিভাবে। এখানে আরেকটা প্রিকন্ডিশন হচ্ছে তোমাকে খুব রিজিডলি, খুব শক্তভাবে, এই শক্ত ওয়ার্ড হ্যাঁ আমরা নিজেরা ইউজ করতে পারি, বাট এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড না। ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড হচ্ছে খুব রিজিডলি ধরে রাখতে হবে। এই যে তুমি রিজিডলি ধরে রাখবা, এই যে তুমি রিজিডলি ধরে রাখবা, এটার জন্য এই জ গুলো এই কাজটা করে, বুঝছো? এখন কথা হইলো, আমার ওয়ার্ক পিসের ডায়ামিটার যদি বেশি হয়, তাহলে এই প্রত্যেকটা জকে কি করতে হবে, একটু সরে যেতে হবে না? গ্যাপ দিতে হবে না এই জায়গায়, ওয়ার্ক পিসটা এই জায়গায় বসার জন্য? বুঝতেছো? জি স্যার। এই, বুঝছো আমি কি বলছি? এটা কি বুঝছো জি সবাই? বুঝতে যদি পারছি না স্যার। বুঝে থাকো তাহলে আমাকে কোশ্চেন করবে, হ্যাঁ, যে স্যার আমি বুঝি নাই, কারণ আমি বাউন্ড তোমাকে এক জিনিস দুই তিনবার বোঝানোর জন্য। তো এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ধরো এর থেকে বড় ডায়ামিটারের ওয়ার্ক পিস নিলাম, তাহলে কি জ ধরতে পারবে এই জায়গায়? জকে আরো সরতে হবে না পেছনের দিকে? জকে আরো পেছনের দিকে সরতে হবে তো নাকি? এইটুক জায়গা তো ধরতে পারতেছে না সে, জকে এইখানে থাকতে হবে না তখন? বোঝা যায় আমি যে জি জিনিসটা বলতে স্যার। চাচ্ছি? বুঝতেছো? জি স্যার। Yes. জি তো স্যার। এখন কথা হচ্ছে যে এর কি করে, এই তিনটা জ একই সাথে মুভ করে, বুঝছো? একই সাথে মুভ করে। বা ধরো এই ছবিটার কথাই চিন্তা করো, হ্যাঁ, এই ছবিটার কথাই চিন্তা করো, জগুলো আছে হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, জগুলো ধরো আছে হচ্ছে এই জায়গায়, এই পজিশনে আছে তিনটা জ। এই তিনটা জ এই জায়গায় আছে। ওয়ার্ক পিসের ডায়ামিটার হচ্ছে যে এইটা। এটা কি গ্রিপ দিছে তোমার ওয়ার্ক পিসকে? ওয়ার্ক পিসকে না গ্রিপ স্যার। প্রোভাইড করতে পারছে? গ্রিপ প্রোভাইড করতে গেলে কি করতে হবে বলো তো? এই যে রেড মার্ক করতেছি যে জায়গায়, এই পর্যন্ত চলে আসতে হবে না? তাইলেই না সে বেশ আঁটো ভাবে, যেটা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলে রিজিডলি ধরে রাখতে হবে নাকি? বোঝা যায়? এটা বোঝা জি যায়? স্যার। আচ্ছা, তাহলে এই তিনটা জ একই সাথে মুভ করে, একে আমরা বলতেছি এই কারণে থ্রি জ ইউনিভার্সাল চাক। এই জতে তুমি সাধারণত সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস যেগুলো আছে, সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস, শ্যাফট একটু আগে আমরা পড়ে আসলাম, যেটা যার ইউনিফর্ম ডায়ামিটার আছে, মানে একটাই ডায়ামিটার, তাকে তুমি হোল্ড করাইতে পারো। ঠিক আছে, তাকে তুমি এই জায়গায় হোল্ড করাইতে পারো। এবং আরেক টাইপের ওয়ার্ক পিস আছে, সেটা হচ্ছে হেক্সাগোনাল শেপের, বুঝছো? হেক্সাগোনাল শেপ। হেক্সাগোনাল কি দেখো তো, এই যে এটা না হেক্সাগোনাল, এটাকে আমরা হেক্সাগোনাল বলতে পারি না? এটাকে হেক্সাগোনাল বলা যায় না নাকি? জি স্যার। এটা কি হেক্সাগোনাল শেপ না? তো এই টাইপের শেপের ওয়ার্ক পিস তুমি এই জায়গায় হোল্ড করাইতে পারো। বাট তুমি একটু চিন্তা করে দেখো তো, ধরো একটা ইনিশিয়াল ওয়ার্ক পিস, বুঝছো? ইনিশিয়াল ওয়ার্ক পিস, তার শেপটা হচ্ছে এইটা। খুব ডিপলি চিন্তা করবা, হ্যাঁ, তার শেপটা হচ্ছে এটা। তো এ কিন্তু সিলিন্ড্রিক্যাল, তাই না? বাট এক্সেস এই জায়গায় একটু ম্যাটেরিয়াল আছে, তাই তো? এক্সেস এই জায়গায় একটু ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে না? তো একে যদি আমি এই থ্রি যতে ইনস্টল করাইতে চাই এই এন্ডে, আমি কি পারবো? আমি না কি স্যার, পারবো? পারা কেন পারবো না বলতে পারো? পারবো না আমি এই কারণে, সেটা হচ্ছে যে তিনটা জ একই সাথে মুভ করে, তাই না? তো প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে যে এই যে যে জটা আছে, এই যে যে জটা আছে, সে এখানে টাচ করবে, আর বাকি যে দুইটা জ, তারা কি করবে, তো একটা সেন্টার আছে, আমি শুরুতে দেখাই নিয়ে আসছি যেহেতু সব সার্কুলার। বাকি দুইটা জ টাচ করতে পারবে না। পারবে? পারবে টাচ করতে? না স্যার। কেন পারবে না বলো তো? কেন পারবে না? স্যার ওই এক্সেসিভ ম্যাটেরিয়ালের জন্য ডায়ামিটারটা বড়। হ্যাঁ,
বাট চাকের দিক থেকে যদি আমরা আনসার দিতে যাই, সেক্ষেত্রে আনসারটা এটাই হবে যে যেহেতু সেন্টার থেকে সবগুলো চাক, সরি শোন। সবগুলো জ একই দূরত্ব অতিক্রম করে, তাই না? এই কারণে সে পারবে না। সো এই ধরনের কেসে তুমি যদি এই ম্যাটেরিয়ালটাকে এক্সেস কেটে নিয়ে আসো, সময় যাবে না? সময় জি যাবে তো নাকি? তো এটা তোমার দরকার নাই। ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রত্যেকটা মোমেন্ট ক্রুশাল, বুঝছো? প্রত্যেকটা দিন ক্রুশাল। হ্যাঁ, কারণ সবকিছু টাকার সাথে ইনভলভ। তো সেইগুলো জায়গায় ফোর জ ইন্ডিপেন্ডেন্ট চার্ট ইউজ করা যায়। নাম শুনে বুঝতেছো, ইন্ডিপেন্ডেন্ট মানে চারটা জয় কিন্তু একা 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 মুভ করতে পারে। তাহলে এই জ, ধরো এটা 1 নাম্বার জ, 1 নাম্বার জকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, আমি 1 নাম্বার জকে এই পর্যন্ত নিয়ে আসি। 2 নাম্বার জকে আমার এখানে নিয়ে আসতে হবে, আমি 2 নাম্বার জকে এখানে নিয়ে আসতে পারি। 3 নাম্বার জকে আমার এখানে নিয়ে আসতে হবে, 3 নাম্বার জকে আমি এখানে নিয়ে আসতেছি। 4 নাম্বার জকে আমার এটার সাথে টাচে রাখতে হবে, 4 নাম্বার জকে আমি টাচে রাখতে পারি। তাহলে সুবিধা কোনটাতে বেশি বলো তো? সূর্য। ফোর যতে। ফোর, ফোর জতে সুবিধা বেশি। বাট একটা জিনিস দেখো, এখানে কিন্তু সবকিছু রোটেশনাল এনার্জির সাথে ইনভলভ, তাই না? আমরা জানি যে রোটেশন যখন কোনো কিছু দেয় তার একটা এক্সিস থাকে না? থাকে না? একটা এক্সিস থাকে না রোটেশনে? জি স্যার। এই রোটেশনে একটা এক্সিস থাকে না? এটা পড়ে আসো না ফিজিক্সে তোমরা? তো জি এখন স্যার, আমার কাছে কথা হচ্ছে চক্রবর্তীর এই, ব্যাসার্ধ। হ্যাঁ, এগুলো তোমরা পড়ে আসছো, আমি বললাম না ইঞ্জিনিয়ারিং মুখস্থ কিছু না, এবং আমরা খারাপ স্টুডেন্ট, তোমরা খারাপ স্টুডেন্ট, আমরা খারাপ স্টুডেন্ট রিক্রুট করি না, বুঝছো? বাট তোমরাই নিজেরাই দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থায় চলে গেছো বা যাও, এটা হচ্ছে যে আমরা পড়াশোনা করব না। হ্যাঁ, আমরা পড়াশোনা করব না, এটা আমাদের একটা, আমরা পারি না, আমাদের লাইফ এরকম হয়ে গেছে, আমরা পারি না। বাট এটা তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছো। জিনিসগুলো খুবই সিম্পল, তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। তো এখন এই যে যে ফোর জ, এই যে যে ফোর জ, এর জ কয়টা? চারটা। এর জ হচ্ছে চারটা। এই চারটা জকে তোমাকে কিন্তু নিজে 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 সেন্টারিং করাই দিতে হবে, তাই না? আর থ্রি জতে তোমাকে সেন্টারিং করাই দিতে হচ্ছিল নাকি সে নিজে সেন্টারিং করে নিচ্ছে? নিজে সেন্টার করেছিল। এক্স্যাক্টলি, এ কারণে একে বলা হয় সেলফ সেন্টারিং চাক, বুঝছো? বাট ফোর জকে কিন্তু সেলফ সেন্টারিং চাক বলে না। এই সেন্টারিং কিন্তু তোমাকে নিজে করে দিতে হবে তাকে। যদি তুমি সেন্টারিং প্রপারলি না করতে পারো, তাহলে দেখবা বাংলাদেশে লোকাল ভাষায় বলে যে চাকা টাল হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে, তাই না? বলে না এটা চাকা টাল হয়ে গেছে, তার মানে কি সে একটা অ্যাক্সিস নিয়ে আর ঘুরতেছে না। একটা অ্যাক্সিস নিয়ে ঘুরতেছে না মানে কি, তোমরা যে মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক যখন পদার্থবিজ্ঞানে পড়ছো, তখন বলে না যে সেন্টার থেকে প্রত্যেকটা জায়গার দূরত্ব সেম, তাই বলে না? তখন কিন্তু আর এটা সেম থাকে না, বুঝছো আমি কি বলছি? তখন কিন্তু আর এটা সেম থাকে না। যখন এটা সেম থাকে না, তখন যদি তুমি ওই অবস্থায় ম্যাটেরিয়াল কাটতে থাকো, তাহলে ওই ডিজায়ার্ড শেপ ইম্পার্ট হবে না। এখন এই যে যে ফোর জ, এই ফোর জকে তুমি যদি ইনস্টল করতে যাও, তাহলে এই অ্যাডিশনাল সময় এবং প্রিসিশনটা দরকার। যেহেতু আমরা আমাদের ল্যাবে সারাদিনই এক্সপেরিমেন্ট চলতে থাকে, আমরা সাধারণত এই সেই সব ওয়ার্কপিসি নিয়ে আসি যেগুলো সিলিন্ড্রিক্যাল বা রাউন্ড ওয়ার্ক শেপ। এই মেশিনের সাথে ফোর জও ছিল, দুইটা, এই তোমার হচ্ছে চাকি আসছে, একটা ফোর জ, একটা হচ্ছে থ্রি জ। বাট আমরা থ্রি জটা এখানে ইনস্টল করে রাখছি জাস্ট টু সেভ মানি, সরি জাস্ট টু সেভ টাইম। মানি তো না, টাইম। বাট ইন্ডাস্ট্রিতে কি তুমি সেটা করতে পারো? মানি সেভ করতে পারবা? হুম, এভাবে দিয়ে? বা টাইম সেভ করতে পারবা? করতে পারবা? না স্যার। আমি আবার বলতেছি, এই মেশিনের সাথে কিন্তু দুইটা চাকি আছে, একটা হচ্ছে থ্রি জ, আর একটা হচ্ছে ফোর জ। এখন কথা হচ্ছে, প্রত্যেক এক্সপেরিমেন্টের আগে যদি এভাবে আমরা সেন্টারিং করতে যাইতাম, তাহলে কি টাইম বেশি লাগতো নাকি টাইম কম লাগতো? স্যার টাইম বেশি। টাইম বেশি লাগতো। এবার তুমি চিন্তা করে দেখো, ইন্ডাস্ট্রি গুলোতে ইন্ডাস্ট্রি গুলোতে যদি এরকম একটা ওয়ার্ক পিস থাকতেই পারে, এরকম একটা ওয়ার্ক পিস থাকতেই পারে, বাট আমি সেই জায়গায় থ্রি জকে রাখছি, থ্রি জকে রাখছি। প্রবলেম হচ্ছে, যেহেতু থ্রি জ আছে,
থ্রি জ আছে, একে কি করতে হবে, কেটে নিয়ে আসতে হবে না? তাহলে এই কাটতে গেলে কি টাকা যাবে এবং সময় যাবে, দুইটাই যাবে তো নাকি? টাকা যাবে না, জি অন্য মেশিন চালাইতে হবে না। জি স্যার। আবার তুমি যদি এটা কাটতে যে যে সময় চলে যাবে, সেই সময় তুমি যদি কোনো অর্ডার মিস করো, তাহলে সেটাও কি তোমার ইন টার্মস অফ মানিতে লস হচ্ছে না? বোঝা যায়? তাহলে থ্রি জ আর ফোর জ এগুলো কি তোমার মুখস্থ করে রাখতে হবে বা গুগল করে দেখে নিতে হবে? এই জিনিসগুলো মুখস্থ করার দরকার আছে এই পার্থক্য না চার্ট স্যার। আকারে? আমি এভাবে পড়াশোনা করছি, আমি এভাবেই চাই যে আমার স্টুডেন্টরা এভাবে পড়াশোনা করুক আর কি, কথা বুঝছো? তো আশা করি চাক পর্যন্ত তোমরা সবাই সবকিছু বুঝছো, ঠিক আছে? এবার আমি একটু আসি, সেটা হচ্ছে যে এই যে কাটার জন্য যে এনার্জি, সেই এনার্জি কিন্তু আমরা পেয়ে গেছি। এই জায়গায় ওয়ার্ক পিস থাকবে এবং ওয়ার্ক পিস রোটেশনাল এনার্জিটা দিবে, তাই না? কার থেকে নিয়ে আসবে ওয়ার্ক পিস রোটেশনাল এনার্জি, বলো তো? সেটা যেটা থেকে গিয়ার বক্স আসছে। হ্যাঁ, একেবারে ইনিশিয়াল কোথা থেকে আসতেছে? থ্রি ফেস ইনজেকশন মোটর থেকে। ইন্ডাকশন মোটর। মোটর থেকে, এক্স্যাক্টলি ইন্ডাকশন মোটর থেকে। কথা বলছে গিয়ার বক্সের কথাটা আমি বলবো একটু পরে, বলবো যে আমাদের এখানে আমরা তো আর গাড়ি চালাচ্ছি না, এখানে আমাদের গিয়ার বক্স কি কারণে লাগবে? তোমাদের কোশ্চেন এরকম হওয়া উচিত স্টুডেন্টের কাছে, স্যার আমরা তো গাড়ি চালাচ্ছি না, গিয়ার বক্স কি কারণে দরকার? আমি বলবো যে গিয়ার বক্সের কি কারণে প্রয়োজন ছিল এই জায়গায়। তো এখন কথা হচ্ছে যে তুমি যখন বাসা বাড়িতে ওই তোমার ফল ফ্রুটস কাটো, ওইটা তো তুমি নাইফ দিয়ে কাটতেছো, তাই না? তো এখানেও তো একটা কাটার থাকতে হবে। যারা অন্যান্য মেশিনিং করে আসছো তারা কাটার দেখছো। তো লেথ মেশিন টুলস এর যে কাটারটা থাকে, যে কাটবে, তাকে স্পেশালি তোমার কাটিং টুল অথবা ইনসার্ট নামে ডাকা হয়, কথা বুঝছো? ইনসার্ট নামে ডাকা হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, কারণ হচ্ছে যে ধরো আমরা এক্সপেক্ট করি যে স্টুডেন্টরা এই জিনিসগুলো পারবে আর কি। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করার পরে তুমি একটা হাবল তাবল কথা বলে বসলা, এটা খুবই আমাদের জন্য খারাপ লাগা কাজ করে। কারণ আহ, অন্যান্য খুব ইউনিভার্সিটি, লোকাল ইউনিভার্সিটি বা বিসি গ্রেডের ইউনিভার্সিটির স্টুডেন্টরা এরকম বলতে পারে, বাট আমরা কখনো এক্সপেক্ট করি না যে আমাদের স্টুডেন্ট এই ধরনের কথা বলবে। ওকে, আমি এই ইনসার্টটা দেখাচ্ছি, যেহেতু আমাদের এখানের এটা একটা 1D ছবি, আমি দেখাই দিচ্ছি তোমাদের। সবকিছু তোমরা একটু বুঝে পড়ার চেষ্টা করবা, কারণ এটা তোমাদের ইউনিভার্সিটি, তোমরা ইঞ্জিনিয়ারিং শিখতে আসছো, একটু বুঝে পড়ার চেষ্টা করবা আর কি, কথা বুঝছো? সময় একটু বেশি লাগলেও একটু বুঝে পড়ার এই চেষ্টাটা রাইফো আর কি সবাই। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই কাটিং টুল গুলো একটু দেখো, ঠিক আছে? কাটিং টুল গুলো একটু দেখো, আমি বলে দিচ্ছি। প্রথমে সবচেয়ে ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এইগুলা, এটা হচ্ছে টুল হোল্ডার, বুঝছো? এগুলোকে আমরা বলতেছি হচ্ছে কাটিং টুল হোল্ডার। এই সবগুলো হচ্ছে কাটিং টুল হোল্ডার। হ্যাঁ, আর এর ওপরে যেইগুলা, এগুলো হচ্ছে ইনসার্ট, যেটাকে এই যে ডান সাইডে বড় করে দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে ইনসার্ট। এর যে প্রত্যেকটা কোণা দেখতেছো না, এজ, এগুলা দিয়ে সে কাটে, বুঝছো? তাহলে এটা কি একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে কাটতেছে না, বলো তো? বোঝা যায়? এ কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে কাটতেছে। বুঝছো নাকি বুঝছো নাই, বলো তো?
আমি যে কথাগুলো বলতেছি স্যার বলো। সেটা তো- হ্যাঁ। সো এই যে ইনসার্ট আছে, এই ইনসার্টকে এই কাটিং টুল হোল্ডারে বসানো হয়। এবং দেখো এখানে একটা তোমার স্ক্রু আছে যেটা দিয়ে একে রিজিডলি এখানে হোল্ড করানো। তো তোমার প্রশ্ন আসা উচিত, স্যার তাহলে এটাকে এই হিসেবে বানাইছে কেন, তাই না? এটাকে এই হিসেবে বানাইছে, ধরো তুমি ইনসার্ট নাম্বার 1 ইউজ করছো, বুঝছো? ইনসার্ট নাম্বার 1 ইউজ করছো, তো এটা কি হবে, একটা সময় পরে কি হবে, ওয়্যার হয়ে যাবে, তাই না? ক্ষয় হয়ে যাবে, যেটাকে বলা হয় ওয়্যার, WEAR, বা ভেঙে যেতে পারে। এর পরবর্তীতে তুমি কি করবা, এটাকে ঘুরায় তুমি এটা ইউজ করতে পারো। তারপরে এটা সার্ভিস শেষ হয়ে গেলে তুমি এটাকে ইউজ করতে পারো। এরপরে আবার তুমি ঘুরায় নিচেরটাকে ইউজ করতে পারো, এটাকে ইউজ করতে পারো, এটাকে ইউজ করতে পারো। তাহলে এটা ছয়টা, ছয়টা তুমি ইউজ করতে পারবে একটা ইনসার্ট। তাহলে প্রথম দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, স্যার এতগুলো টাইপের ভ্যারিয়েশন কেন? ভ্যারিয়েশন এতগুলো টাইপের এই কারণে, সেটা হচ্ছে যে মেটাল কাটিং করার সময় কাটিং ফোর্স এর একটা ব্যাপার আছে, বুঝছো? কাটিং ফোর্স এর একটা ব্যাপার আছে। সো কাটিং ফোর্স এর যে ব্যাপারগুলো আছে, বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে যেটা, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালস যখন আমরা কাটতে যাই, তখন কাটিং ফোর্স এর এক এক ব্যাপার স্যাপার থাকে। এবং কাটিং ফোর্স যদি বেশি লাগে, কাটিং পাওয়ার কনজাম্পশন কিন্তু বেশি হবে, এবং লোডটা কিন্তু পড়বে তোমার ওই মোটরের উপর। কথা বুঝছো? ক্লিয়ার সবাই আমি কি বলছি? বোঝা যায়? সেটা যে আরেকবার হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এতগুলো শেপের কেন, তাই না? কোনোটার সাথে তো কোনোটার মিল নাই, এতগুলো শেপের কেন? একটা একটা ডিস্টিংটিভ শেপ কেন নাই, জাস্ট একটা শেপের? একটা শেপের এই কারণে নাই, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালস। যেমন ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালস বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো অ্যালুমিনিয়াম আর স্টিল, এর মধ্যে সবচেয়ে শক্ত কোনটা বলো তো দেখি? এক্সপিরিয়েন্স স্টিল। কাজ। স্টিল। স্টিলটা। স্টিল, হ্যাঁ। তো স্টিল কাটতে গেলে তোমার যে লেভেলের কাটিং ফোর্স দরকার হবে, অ্যালুমিনিয়াম কাটতে গেলে কি ওই লেভেলের কাটিং ফোর্সের দরকার আছে? অবশ্যই না, তাই না? তো আমি যেটা করব, এমন কাটিং টুলে আমি নিয়ে আসবো, এমন জিওমেট্রিক কাটিং টুলে আমি নিয়ে আসবো, যে জায়গায় ম্যাটেরিয়াল কাটতে গেলে আমাকে কম কাটিং ফোর্স দিতে হয়। কারণ কাটিং ফোর্সের সাথে কিন্তু পাওয়ার ইনভলভ, যেটা তোমরা পদার্থবিজ্ঞানে পড়ে আসছো, তাই না? ফোর্সের সাথে পাওয়ার ইনভলভ, যদি ফোর্স বেশি লাগে তাহলে কিন্তু তোমার এক্সেসিভ পাওয়ার কনজিউম হবে, এবং এই লোডটা পড়বে যেটা, এটা তোমার মোটরের উপর। সো যদি তুমি ভুলভাল ম্যাটেরিয়াল দিয়ে ভুলভাল কাটিং টুল সিলেক্ট করে ম্যাটেরিয়াল কাটতে থাকো, আলটিমেটলি যেটা হবে, তোমার ফ্রিকোয়েন্টলি তোমার মোটরের ডাউন টাইম চলবে বেশি, বুঝছো? এবং এই ইন্ডাকশন যে মোটর গুলো আছে, মোটর গুলোকে হার্ড বলা হয়, কারণ ওইটা যদি প্রবলেম ক্রিয়েট করে তাহলে কিন্তু তোমার পুরো মেশিনের চলবে না। এগুলো বলতেছে টুল হোল্ডার, ল্যাবে গিয়ে দেখতে পারো তোমরা। আর তোমাদের যে এক্সপেরিমেন্ট গুলো করায় সেটা হচ্ছে এই টাইপের কাটিং টুল দিয়ে করায়, বুঝছো? এই টাইপের কাটিং টুল, এটা কি, এটা হচ্ছে হাই স্পিড স্টিল কাটিং টুল বলে। হাই স্পিড স্টিল কাটিং টুল কেন বলতেছে? কারণ হচ্ছে যে এই স্টিলটাকে এমন ভাবেই তৈরি করছে যেটা হাই স্পিড মেশিনিং এ সে নরম হবে না। আমি যত তোমার স্পিডে আমি কাটতে থাকবো ম্যাটেরিয়াল, তত আমার কি ফ্রিকশনাল ফোর্স বেশি জেনারেট হবে না? সবাই মানো তো নাকি? ফিজিক্স এর বাইরে তো আমরা যাচ্ছি না। যদি ফ্রিকশনাল ফোর্স বেশি জেনারেট হয় তাহলে কি কাটিং টেম্পারেচার বেশি জেনারেট হবে, রাইট? তাহলে যদি কাটিং টেম্পারেচার বেশি জেনারেট হয়, যদি কাটিং টেম্পারেচার বেশি জেনারেট হয়, সেক্ষেত্রে এই কাটিং টুলের ম্যাটেরিয়াল যদি নরম হয়ে যায়, সফেনিং হয়ে যায়, প্রবলেম কি হবে বলো তো? কাটিং টুলটা ভেঙে কাটিং টুল ব্লান্ট হয়ে যাবে বা কাটিং টুল ভেঙে যাবে, তখন কি তোমার ওই শুরুর কথা ডাইমেনশনাল অ্যাকুরেসি থাকবে? যাচ্ছে। ডাইমেনশনাল অ্যাকুরেসি থাকবে? থাকবে না। তো তোমাকে রিওয়ার্ক করতে হবে, যেটা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর যে মটো, টোটালি এটার এগেইনস্টে। এবং তুমি যদি ওইভাবে সার্ভিস দিতে থাকো কোন একটা জায়গায়, তাহলে তোমার আহ, তোমার যে পার্টিটা আছে যেটাকে তুমি সার্ভ করতেছো, তারা আসলে ওইভাবে আগাইতে পারবে না সামনের দিকে। এবং এটাকে কি করা হয়, এটাকে তো তুমি এজ চেঞ্জ করতেছো, আর এটাকে এজ চেঞ্জ করা লাগে না, এটাকে তুমি শার্পেনিং করতে হবে, গ্রাইন্ডিং হুইলে নিয়ে যে এটাকে শার্পেনিং করতে হবে। বাট ফ্যাক্ট হচ্ছে এই হাই স্পিড স্টিল ম্যাটেরিয়াল দিয়ে সব ম্যাটেরিয়াল কাটা যায় না, বুঝছো? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি করি, সেটা হচ্ছে যে ধরো আমি যে ম্যাটেরিয়ালটাকে কাটবো, আর এই যে কাটিং টুল ম্যাটেরিয়াল, কাকে বেশি হার্ড হইতে হবে এবং কার বেশি স্ট্রেংথ বেশি থাকতে হবে বলো তো? কাটিং কাটিং টুলে টুল। কাটিং টুলে, এক্স্যাক্টলি। তাহলে এই হাই স্পিড স্টিল দিয়ে তুমি সব কাটতে পারবে না। তোমাদের এক্সপেরিমেন্ট গুলো সাধারণত করায় মাইল্ড স্টিলের উপর, মানে এখানে সবগুলো প্রপার্টি মাইল্ড আকারে আছে, তাকে তুমি এই হাই স্পিড স্টিল দিয়ে কাটতে পারো।
যেমন এখানে একটা যে ছবি আমি মাত্র নিয়ে আসছিলাম, যেটা এটা হচ্ছে কপারের ম্যাটেরিয়াল, বুঝছো? কপারও কিন্তু অনেক সফট। তো তুমি এইচএস দিয়ে কপার কাটতে পারো, বাট টাইটেনিয়াম টাইপের এই টাইপের ম্যাটেরিয়াল যদি তুমি কাটতে যাও, তাহলে কিন্তু এই হাই স্পিড স্টিল দিয়ে কাটা যায় না। তখন হচ্ছে যে যে উপরে যে টাইপের ইনসার্ট গুলো আছে, স্পেশালাইজড ইনসার্ট যেগুলো, এগুলোকে বলা হচ্ছে কোটেড কার্বাইড ইনসার্ট, বা তোমার হচ্ছে যে কার্বাইড ইনসার্ট, যেগুলো মানে এর উপর একটা কোটিং দেয়, বুঝছো? ওই টেম্পারেচার থেকে টুলটাকে সেভ করার জন্য। সো তখন দেখা যায় যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আর কাজ করে না। হ্যাঁ, তখন এই অ্যাডভান্সড ইনসার্ট গুলোতে যেতে হয়। এই যে দেখো, এই যে কোটিং দেওয়া আছে গোল্ডেন কালার যেটা দেখতেছো, এটা হচ্ছে একটা কোটিং দেওয়া। এটাতে কোটিং নাই, এটাতে কোটিং দেওয়া আছে। ক্লিয়ার সবাই এই জায়গায় আমি যেটা কথাটা বললাম? কোনো কনফিউশন আছে এই জায়গায়? কোনো কনফিউশন আছে এই জায়গায় কারণ? না স্যার। ওকে, তাহলে একটা নতুন টার্মস তোমরা শিখলা, সেটা হচ্ছে যে টুল ওয়্যার। এটা কিন্তু খুবই ক্রুশাল, তোমাকে এটা বুঝতে হবে যে কখন টুল ওয়্যার করছে না হচ্ছে। ওকে, তো আমি আবার এখানে ফেরত আসি। তো আমরা কোন পর্যন্ত গেছিলাম? এই কাটিং টুল, এই যে এই যে এখানে থাকে। হ্যাঁ, কাটিং টুল এখানে থাকে। আচ্ছা, এখন আমাদের এই পোর্শনটাকে বলা হচ্ছে হেড স্টক, বুঝছো? হেড স্টক কারণ কি, এখানে আমরা মেন যে আমাদের যে ফান্ডামেন্টাল মোশন, এই মোশনটা কিন্তু আমরা এই পোর্শনে দিয়ে রাখছি, বুঝছো? এখন কথা হচ্ছে, ওই যে কাটিং টুল আমরা দেখলাম, হ্যাঁ, কাটিং টুল ধরো এই ওয়ার্ক পিসটা এই পর্যন্ত লম্বা, আমি এইখান থেকে ম্যাটেরিয়াল কেটে কেটে এই পর্যন্ত আসবো। এ তো রোটেট করতেছে, তাই না? তো আমি যদি এখানে কাটিং টুলটাকে নিয়ে আসি, তাহলে কি হবে? ডায়ামিটার কমে যাবে তো নাকি? কমন সেন্স আমরা জানি এটা, ডায়ামিটার কমে যাবে। তো এইখান থেকে এই পর্যন্ত কাটতে কাটতে আসতো। তাহলে এই কাটিং টুলটাকে ওয়ার্ক পিসের সাথে সিঙ্ক্রোনাইজ করে মুভ করাইতে হবে না? বুঝছো নাকি? ও যদি ওয়ার্ক পিসের সাথে সিঙ্ক্রোনাইজ করে মুভ না করে, তাহলে কি তুমি কাটতে পারবা? ম্যাটেরিয়াল কাটা না যাবে না। স্যার। তো এই জায়গায় যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে যেহেতু মোশনটা এই জায়গায় ছিল, যেহেতু মোশনটা এই জায়গায় ছিল, এই মোশনটাকে আমি এখন কাটিং টুলে দিব। সেটা আমি কিভাবে দিতে পারি? তো দেখো, একটা ইন্টারেস্টিং নাম আছে এই জায়গায়, অ্যাপ্রন, বুঝছো? অ্যাপ্রন। তো তোমরা এই যে ল্যাবে অ্যাপ্রন পরে আসো না, এটা কিন্তু তোমাদের সেফটির জন্য আমরা বলি আর কি। তোমাদের যে উম, তোমরা যে জামা কাপড় গুলো পরে আসো, বা তোমাদের যে মানে হেলথ সেফটি যেটা, কেন হেলথ সেফটির জন্য আমরা বলি? কারণ সেটা সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং, বুঝছো? সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং, এখান থেকে কি হয়, ম্যাটেরিয়ালকে আলাদা করে ফেলা হয়। ম্যাটেরিয়ালটা ইন টার্মস অফ চিপের মাধ্যমে হয়। A1 এর যারা আছো, A1 এর কেউ আছো এই জায়গায়? A1 এর, জি A1 এর স্যার। কেউ আছো? তোমরা মেশিনিংটা জি দেখছো স্যার। না, চিপ আকারে জি ম্যাটেরিয়াল স্যার। বের হয়ে আসে। ওই চিপটা কিন্তু অনেক হিট আপ অবস্থায় থাকে। কেন হিট আপ অবস্থায় থাকে? ওই যে ফ্রিকশনাল এনার্জি সে নিয়ে আসছে, বুঝছো? তো ওইটা যদি ছুটে এসে তোমার আহ, ওই যে ইসে লাগে, বডির কোন একটা জায়গায় লাগে, তাহলে ওই জায়গাটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমরা ভালো মানের যেটা মোটা কাপড়, বুঝছো, মোটা কাপড়ের আমরা অ্যাপ্রন ইউজ করতে বলি। তো এই মেশিনের ক্ষেত্রেও অ্যাপ্রন ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, কারণ হচ্ছে এর ভিতরে কিছু মেকানিজম আছে, যে মেকানিজমটা ঢেকে রাখছে সে। এটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখবো, এই মেকানিজমটা সে ঢেকে রাখছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপ্রন। তাহলে আমার রোটেশনাল মোশন এই জায়গায় ছিল, এই রোটেশনাল মোশনটাকে ফিড রড, FEED, ফিড স্পেস আরো ডি, ফিড রড, এই যে ফিড রড, এই ফিড রডের মাধ্যমে, এই ফিড রডের মাধ্যমে আমরা এই রোটেশনাল মোশনটাকে নিয়ে আসতে দিই, কারণ আমার কাছে রোটেশনাল মোশন ছাড়া আর কিছু নাই। বাট ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই যে যে কাটিং টুল, ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই কাটিং টুল কিন্তু রোটেশনাল মোশন দিচ্ছে না। সে কিন্তু এই দিক যাইতে পারে, এই দিক যাইতে পারে, তাই না? তার মানে সে কিন্তু রিসিপ্রোকেটিং মোশন দিচ্ছে। তাই দাঁড়াচ্ছে তো নাকি? তাই দাঁড়াচ্ছে না? তাই দাঁড়াচ্ছে তো নাকি? জি স্যার। ওকে, এখন একটু দেখো, এই যে মোশন সে দিচ্ছে, এই মোশনটাকে আমাকে কনভার্ট করতে হবে। কারণ আমার মোশন সোর্স হচ্ছে রোটেশন মোশন, তাই না? রোটেশনাল মোশন হচ্ছে আমার মোশনের সোর্স। এই মোশনটাকে আমাকে দেওয়াইতে হবে। কেমনে দেওয়াইতে পারি আমি? সেই মেকানিজমটা আমরা একটু দেখার চেষ্টা করবো। এবার আমরা ভিডিওতে দেখবো যে কিভাবে মেকানিজমটা দেয়। এটা তোমাদের ওই যে 4-1 এগুলো খুলে টুলে দেখায় আর কি। বাট আমি বিলিভ করি যেটা, যেহেতু স্টুডেন্টরা পড়তেছে, তাদেরকে ওইভাবে পড়ায় দেওয়া উচিত। এটা তাদের জন্য ভালো হবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাকে এইভাবে পড়ায় নাই, এত ডেপতে গিয়ে আমার ধরতে বুঝতে অনেক অসুবিধা হয়েছিল। তো তোমরা দেখো, এই যে কাটিং টুল যেটা, এই যে সে আছে এই জায়গায়, সে তোমার হচ্ছে এই বরাবর মুভ করতে পারে,
হুম, এইবার আবার মুভ করতে পারে, আবার সে এইবার আবার মুভ করতে পারে। হ্যাঁ, তাহলে আমি যদি রেড মার্ক করি, এটা এবার আবার এটা। তো ফার্স্ট যে গ্রিন, যেটা এই গ্রিনটাকে, এটাকে আমরা বলতেছি লংজিটিউডিনাল অ্যাক্সিস। কেন লংজিটিউডিনাল অ্যাক্সিস? কারণ এই ওয়ার্ক পিসটা এই অ্যাক্সিস কে নিয়ে ঘুরতেছে, এই অ্যাক্সিসটাকে নিয়ে করতেছে। এই অ্যাক্সিসের প্যারালাল যে অ্যাক্সিসটা আছে এটাকে আমরা বলতেছি লংজিটিউডিনাল অ্যাক্সিস, এবং এই ডিরেকশন বরাবর যে মুভমেন্টটা কাটিং টুল করে তাকে আমরা বলি ফিড মুভমেন্ট। বুঝছো? ক্লিয়ার সবাই? ফিড মুভমেন্ট যারা A1-এ করে আসছো তারা জানো, আর যারা A3 আজকে করতেছো ইয়াটা প্রথম, তারা একটু মাথায় স্যার রাখো এটা। লংগিটিউডিনালটা বুঝতে পারিনি এই দুইটা কালার দেওয়ার কারণে। ওকে, আমি দিয়ে দিচ্ছি, আপনার কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। লংজিটিউডিনালটা হচ্ছে ওয়ার্ক পিসের যে রোটেশনাল অ্যাক্সিস, ব্লু, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়ার্ক পিসের যে রোটেশনাল অ্যাক্সিস তার প্যারালাল যে অ্যাক্সিসে কাটিং টুলটা মুভ করে তাকে আমরা বলতেছি ফিড মোশন। বুঝছো? এটাকে আমরা বলতেছি ফিড মোশন। আর এই যে গ্রিন যেটা, এটা কি দেখো তো, লংজিটিউডিনাল অ্যাক্সিস বা ফিড মোশনের অ্যাক্সিসের সাথে কি পারপেন্ডিকুলার অবস্থায় আছে না? এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। বুঝছো? ক্লিয়ার? এটা বুঝছো? এমন কেউ আছো যেটা বুঝো না? এটা ট্রান্সভার্স, আর ব্লুটা হচ্ছে ফিড বা লংজিটিউডিনাল মোশন। বোঝা যায়? ক্লিয়ার সবাই? এখন কথা হচ্ছে এই মোশনটা দিল কিভাবে, এই মোশনটা দিছে কিভাবে? এই মোশনটা দিছে ফিড রডের মাধ্যমে। ফিড রড মোশন কোথা থেকে নিয়ে আসতেছে? ফিড রড মোশন নিয়ে আসতেছে হচ্ছে গিয়ার ট্রেন বক্স থেকে। কি মোশন নিয়ে আসতেছে? মোশন নিয়ে আসতেছে হচ্ছে রোটেশনাল মোশন। বাট কাটিং টুল কোন মোশন দিচ্ছে? কাটিং টুল যে মোশনটা দিচ্ছে সেটা হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ বা রিসিপ্রোকেটিং মোশন বা লিনিয়ার মোশন। এই যে দেখো, লিনিয়ার মোশন দিচ্ছে, সে এই বরাবর যাইতে পারে, আবার সে এই বরাবর যাইতে পারে। লিনিয়ার মোশন, এখানে কাটিং টুলের কোনো রোটেশনাল মোশন নাই। বাট এই মোশনটা দিল কিভাবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা দিছে কিভাবে ওই গেমটা। এই লেথ মেশিনের লেকচারটা একটু বড়, একটু না, বেশ ভালোই বড় হয়। ওকে, এটা দেখা যায়, এটা একটা ইউটিউবের ভিডিও। ওরা সলিড ওয়ার্কস এর ড্রয়িং করে এটা দেখাইছে। সলিড ওয়ার্কস তোমরা পরের সেমিস্টারে দেখবা আর কি, এটা একটু ভালো মতো শেখার চেষ্টা করো। তো এই যে দেখো, এই যে যেটা মুভ করতেছে এটা হচ্ছে যে সেই কাটিং টুলের পোর্শনটা। বুঝছো? কাটিং টুলের পোর্শনটা, এটার মেইন মেকানিজমটাকে বলতেছে হচ্ছে অ্যাপ্রন মেকানিজম, যেটা ঢেকে রাখছে আর কি। তো নিচের এই যে এটা হচ্ছে তোমাদের সেই ফিড রড যেটা রোটেট করতেছে, আর এই গিয়ারটার নাম হচ্ছে ওন গিয়ার, WORM, ওন গিয়ার। এটা জেনুইন রোটেশনাল মোশন। এই রোটেশনাল মোশনটাকে দেখো কিভাবে লিনিয়ার মোশনে কনভার্ট করতেছে। দেখছো? এটা বোঝা যায় যে জিনিসটা করতে চাচ্ছে তারা এই জায়গায়। এটা আসলে অ্যাপ্রনের মাধ্যমে ঢেকে রাখছে, এই কারণে নাম দিছে হচ্ছে অ্যাপ্রন। এটাকে বলে হচ্ছে যে র্যাক অ্যান্ড পিনিয়ন। র্যাক অ্যান্ড পিনিয়নের মাধ্যমে তোমার এই রোটেশনাল মোশনটাকে কনভার্ট করে ফেলছে হচ্ছে লিনিয়ার মোশন। রোটেশনাল মোশন কোথা থেকে নিয়ে আসতেছে? গিয়ার ট্রেন বক্স থেকে। আর লিনিয়ার মোশনটা কোথায় দিচ্ছে? কাটিং টুলে দিচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই হচ্ছে সেই
এটা হচ্ছে সেই পার্পল কালারে যেটা ড্রয়িং করছে, এটাকে বলতেছে হচ্ছে র্যাক। এটাকে বলতেছে র্যাক। এই যে ছোট গিয়ার যেটা, এটাকে বলতেছে হচ্ছে পিনিয়ান। ওই যে তোমরা দেখবা গ্যারেজ ট্যারেজে বলে পেনিয়াম, পেনিয়াম আসলে কিছু নাই, এটা হচ্ছে পিনিয়াম। ছোট গিয়ার গুলোকে আমরা বলি হচ্ছে পিনিয়াম, ছোট টাইপের গিয়ার গুলোকে, যেটা টুথ গুলো বড় বড় হয়। এই যে গিয়ারের টিথ, এটা তোমরা ডিজাইন করবা। অলরেডি মোস্ট অফ তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংস এগুলো পড়াইতেছে নাকি আমি জানি না, নাকি টুকুতে পড়াবে আর কি। তো এগুলো একটু ভালো মতো শেখার চেষ্টা করবে। হ্যাঁ, এইটার মাধ্যমে এই রোটেশনাল মোশনটাকে তারা লিনিয়ারে কনভার্ট করে ফেলতেছে। এই লিভার দিয়ে তুমি ওই যে লংজিটিউডিনাল আর হচ্ছে ট্রান্সভার্স দুইটা মোশনে তুমি কনভার্ট করতে পারবে। এটা হচ্ছে ফিড রড, এইটা হচ্ছে ফিড রড। তুমি মেশিনের সামনে দাঁড়াইলে এই রডটাকে দেখতে পাবে, ফিড রড কিন্তু রোটেট করতেছে। এটা কিন্তু একটু কেয়ারফুলি দেখো, ফিড রড কিন্তু রোটেট করতেছে। কথা বলছো, ফিড রড রোটেশনাল মোশনটাকে নিয়ে আসে, তা নইলে তোমার হচ্ছে কাটিং টুলের কোনো একক ক্ষমতা নাই, সে একা একা তোমার হচ্ছে ঘুরতে পারে। আর এখানে অনেকগুলো গিয়ার থাকে, এগুলো তোমরা যখন মেশিন টুলস কোর্সটা পড়বা, এই গিয়ারের প্রপার গিয়ারের ফাংশনালিটি গুলো তখন পড়ে নিবা। কারণ গিয়ারের কাজ হচ্ছে পাওয়ার ট্রান্সমিট করা। তো প্রপার ফাংশনিং এর কারণে, যে প্রপার ফাংশনিং এর জন্য অনেকগুলো গিয়ার রাখতে হয়। বাট মেন মেকানিজমটা কাজ করতেছে হচ্ছে এই অন গিয়ারের মাধ্যমে, আর হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়নের মাধ্যমে। যে রোটেশনাল মোশন আছে, এই মোশনটাকে লিনিয়ার মোশনে তারা কনভার্ট করতেছে। এই জিনিসটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে এই জায়গায়? আমি যেটা বললাম, আমি যে কথাটা বললাম, যে কেন এই মোশনটা কনভার্ট করা, এটা কি কারো বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। সবাই বুঝছো? বিকজ তোমার দরকার হচ্ছে কাটিং টুলটাকে মুভ করানো, এবং কাটিং টুল তোমার লিনিয়ার ডিরেকশনে মুভ করতে হবে, বাট তোমার পাওয়ার সোর্স হচ্ছে রোটেশনাল। তো এই মেকানিজমের মাধ্যমে এই মোশনটাকে কনভার্ট করছে, এবং এই যে মেকানিজমটাকে ঢেকে রাখছে হচ্ছে যে অ্যাপ্রনের মাধ্যমে। যে যে হাউজিংটা দেখতেছো, ওইটাকে বলতেছে হচ্ছে অ্যাপ্রন। এখানে দুইটা লিভার আছে, এই যে যেটা ঘুরাইতেছিল ওই জায়গায়, এটা হচ্ছে যে হ্যান্ড ফিড হুইল। ঠিক আছে, এটাকে বলতেছে হচ্ছে হ্যান্ড ফিড হুইল, তোমাদের ল্যাব ম্যানুয়ালেই দেখবা। তো তুমি হ্যান্ড ফিড হুইলও বলতে পারো, বললে কেউ তোমাকে কোনো কিছু বলবে না। আর এটাকে বলতে হচ্ছে ক্রস হ্যান্ড ফিড হুইল। ওই যে আরেকটা লিভার দিয়ে চেঞ্জ করে দিল গিয়ারের মাধ্যমে, সেটা চেঞ্জ করলে যেটা হবে, এই আমাদের কাটিং টুলটা ট্রান্সভার্স অ্যাক্সিস বরাবর মুভ করবে। তো ট্রান্সভার্স অ্যাক্সিস কোনটা, এই যে আমরা এই ছবিতেই দেখতেছিলাম, একটা হচ্ছে এটা লংজিটিউডিনাল অ্যাক্সিস বা ফিড ডিরেকশনের অ্যাক্সিস, আর এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। এই অ্যাক্সিসে যাওয়ার জন্য এই ক্রস হ্যান্ড হুইলটা আমাকে এঙ্গেজ করতে হয়। সো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন এই যে কমপ্লেক্স হাউজিংটা তোমরা দেখলা, এই কমপ্লেক্স হাউজিংটাকে এইভাবে রাখা হয়েছে আর কি। এটাকে বলতেছে অ্যাপ্রন। হ্যাঁ, এটাকে বলতেছে অ্যাপ্রন। অ্যাপ্রনের ঠিক ওপরেই থাকে হচ্ছে স্যাডল। হ্যাঁ, স্যাডল যে ঘোড়ার পিঠে জকি বসে থাকে না, স্যাডল। স্যাডল একটু মানে একটা ডিফারেন্ট নাম দেওয়ার এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে, এ যখন এই যে যে কাটিং টুলটা যখন ট্রান্সভার্স অ্যাক্সিসে মুভ করে না, তখন সে এখানে একটা গাইডেড পাথ নিয়ে মুভ করে, বুঝছো? মেশিনের সামনে যখন দাঁড়াবা তখন দেখবা একটা গাইডেড পাথ নিয়ে মুভ করে। তো এই পাথটা আমার জন্য খুব ক্রুশাল। কেন ক্রুশাল? যদি কোনো কারণে যদি কোনো কারণে এই পাতে প্রবলেম হয়, ডাইমেনশনালি ইনঅ্যাকুরেসি হয়, তাহলে মেশিন কিন্তু ভুলভাল মেশিনিং করবে। কথা বুঝছো আমি কি বলছি? কোন অ্যাক্সিসে? ট্রান্সভার্স অ্যাক্সিসে যখন তুমি মেশিনিং করবা, তখন কিন্তু সে ভুলভাল মেশিনিং করবে। ট্রান্সভার্স অ্যাক্সিসে কোন মেশিনিং করা দরকার? এই ছবিতে আমরা যদি দেখি ট্রান্সভার্স অ্যাক্সিসে এই বরাবর তুমি যদি টুল চালাও, তাহলে সে কিন্তু কেটে অর্ধেক করে ফেলবে। তাই না? অর্ধেক তো না, মানে দুই পার্টে ভাগ করবে। তাই তো নাকি? এই বরাবর টুল গেলে কেটে ফেলবে না? জি স্যার। এটাকে বলা হচ্ছে পার্টিং বা ফেসিং অফ। আর তুমি যদি এই ফিট বরাবর মেশিনিং করো, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রেট টার্নিং। বাট এই বরাবর যদি তুমি মেশিনিং করো, ম্যাটেরিয়ালটাকে কেটে ফেলবে, এটাকে পার্টিং বা ফেসিং অফ বলে। তো স্যাডলের ওই পোর্শনটা তোমরা একটু ল্যাবে দেখবা। ওইটাতে যদি ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসি থাকে, তাহলে তুমি যে ভ্যালু সেট করবা, সে বরাবর সে কাটবে না, ভুলভাল কাটবে আর কি।
যেটাকে বলে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসি। তো এখন আরেকটা জিনিস এই জায়গায় আছে, এটা কম্পাউন্ড রেস্ট। হ্যাঁ, তোমাদের ল্যাব ম্যানুয়ালে কম্পাউন্ড কি একটা জানি লেখা আছে, বাট কম্পাউন্ড রেস্ট পড়লেও হবে। ওই যে বললাম না যে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকান এদের মানে নামের একটা ব্যাপার স্যাপার আছে, আমরা নিজেরা তো আর এগুলো মেশিন বানাই নাই, তাই না? ইভেন আমাদের কাছে ওই টাইমে কোনো টেকনোলজি ছিল না। তো ওরা যে দুই নামে ডাকে, তোমার কম্পাউন্ড রেস্ট বললে অসুবিধা নেই। কম্পাউন্ড রেস্ট, এটা একটা কাজ আছে, বুঝছো? এটা একটা কাজ আছে। কাজটা কি? তোমরা যারা মেশিনিং করছো তারা তোমরা এই যে নজল এই জিনিসটা দেখছো, বা বিভিন্ন মেশিনে তোমরা দেখছো কাটিং ফ্লুইড সাপ্লাই দেয়, তো এটা নজল আছে। তো নজলের একটা ব্যাপারটা কি, নজলের ব্যাপারটা হচ্ছে যে এই নজলটা এই শেপে থাকে। হ্যাঁ, এই শেপে থাকে একটা জায়গায়। আমি কাটিং ফ্লুইডটাকে কি করতেছি, কনসেন্ট্রেট করে নিয়ে আসতেছি। তো দেখো এই পর্যন্ত তুমি কিন্তু লেতে ডায়ামিটার কমাইতেই পারতেছো স্ট্রেট টার্নিং করে, তাই না? বাট এই শেপটা তুমি কেমনে দিবা? এই শেপটা দেওয়া যায়, শেপটা কেমনে দেওয়া যায়? এই শেপটা দেওয়া যায় কাটিং টুলটাকে যদি আমরা একটু সাইডে অ্যাঙ্গেল করি। কিভাবে অ্যাঙ্গেল করি? এই তোমার হচ্ছে এই জায়গায় দেখো, এই কাটিং টুলটাকে যদি এইভাবে বাঁকা করে দেওয়া হয়, এই কাটিং টুলটাকে যদি, এটা ধরো অ্যাক্সিস, বুঝছো? এই কাটিং টুলটাকে যদি আমি এই দিকে বাঁকা করে দিই, তাহলে সে ম্যাটেরিয়ালটা বাঁকা ভাবে কেটে যাবে না, মানে একটা অ্যাঙ্গেলে কেটে যাবে না, বলো তো দেখি। বোঝা যায় আমি যে কথাটা বলতে যাচ্ছি? জাস্ট তোমার হাতে যদি একটা কলম থাকে, তুমি কলমটাকে একটু বাঁকা করে দেখো, সে একটা সার্টেন অ্যাঙ্গেলে ম্যাটেরিয়ালটা কেটে যাবে। কেমনে কাটবে? সে এইভাবে কাটবে। আর যেহেতু দুই ঘুরতেছে, দুই পাশ থেকে ম্যাটেরিয়াল কেটে এরকম একটা শেপ হয়ে যাবে, তাই তো নাকি? এই টাইপের জিনিস মেশিনিং কে বলা হচ্ছে ট্যাপার টার্নিং। তো এই যে যে তুমি কাটিং টুলটাকে ঘুরাবা, কিভাবে ঘুরাবা, কোন মেকানাইজেশনের মাধ্যমে তো ঘুরাইতে হবে, এটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট কন্ট্রোল করে। এই যে এখানে একটা তোমার স্কেলিং ইকুইপমেন্ট আছে, যেটা দিয়ে তুমি সোয়াইপ করতে হবে। একটা সোয়াইবল প্লেট থাকে এই জায়গায়, এই প্লেট বরাবর সে রোটেট করে, আর এখান থেকে ভ্যালুটা সেট করতে হবে যে কতটুকু তুমি রোটেট করবা। আমি যতটুকু জানি সেটা হচ্ছে এই মেশিনের +-45 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়। তো +-45 মানে কি, এটাকে তুমি যদি টপ ভিউ থেকে দেখো, তোমরা যারা ড্রয়িং করতেছো, টপ ভিউ এই অ্যাক্সিসে আছে, বুঝছো? তো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ, আমি যদি ভুল না করে থাকি। তাহলে আমি যদি কাটিং টুলটাকে এই দিক বরাবর ঘুরায় দেই, তাহলে এটা হবে হচ্ছে +45 সর্বোচ্চ যাওয়া যাবে। আর কাটিং টুলটাকে যদি আমি এই দিক বরাবর ঘুরাই দিই, তাহলে হচ্ছে -45 সর্বোচ্চ। এর ভিতরে এটাকে ট্যাপার টার্নিং করে কাজ করা যায়। তো এটা গেল কম্পাউন্ড রেস্ট। আর এটা হচ্ছে টুল পোস্ট। টুল পোস্ট, পোস্ট, এত মানে ক্রুশাল নাম দিছে কেন পোস্ট? ক্রুশাল নামটা এই কারণে দিছে, সেটা হচ্ছে যখন কাটিং ফোর্স ডেভেলপ হয়, তখন এই টুলটাকে খুব রিজিডলি ধরে রাখতে হয়। কারণ এ ঘুরতেছে, একে চাক দিয়ে আমরা রিজিডলি ধরে রাখছি, বাট কাটিং টুলটাকে আমরা কিভাবে ধরে রাখবো? কারণ কাটিং ফোর্স এর এগেইনস্টে যদি টুল ধরে না থাকে, তাহলে মেশিনিং তো দূরের কথা, তুমি সামনে দাঁড়াইতে পারবা কিনা সন্দেহ। কথা বুঝছো? তো এটা গেল এই পর্যন্ত। এটাকে বলতেছে হচ্ছে টেইল স্টক। হ্যাঁ, টেইল স্টক, এটাকে বলতেছে টেইল স্টক। আর এটার একটা স্পেশাল নাম আছে, এটা লেভেলিংটা হয় নাই। এটার একটা নাম হচ্ছে ডেড সেন্টার। এই ডেড সেন্টার একটা কাজ আছে। ডেড সেন্টারের কাজটা কি? এই ওয়ার্ক পিসকে তুমি সাপোর্ট দিছো এই পাশে, চাকে সাপোর্ট দিছো, ওয়ার্ক পিস রোটেট করতেছে, বুঝছো? ওয়ার্ক পিস রোটেট করতেছে। এখন এই এন্ডে যদি কোনো সাপোর্ট না থাকে, তাহলে ফিজিক্সের একটা ফেনোমেনন হচ্ছে, এ কি করবে, এই পাশটা ফ্ল্যাকচুয়েট করতে থাকবে, মানে কন্ট্রোলে থাকবে না। যেহেতু লম্বা ওয়ার্ক পিস, ফ্ল্যাকচুয়েট করতে থাকবে। যদি ফ্ল্যাকচুয়েট করে, যদি ফ্ল্যাকচুয়েট করে, যেহেতু এই কাটিং টুলটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, যখনই মেশিনিং করতে আসবে তখনই ওই কাটিং টুল ভাঙবে। কাটিং টুল যদি ভেঙে যায় এবং ওই অবস্থায় যদি কাটতে থাকে, তাহলে সারফেস ফিনিশ ভালো হবে নাকি খারাপ হবে? সেটা খারাপ হবে। খারাপ হবে। তো তোমাকে আবার রিওয়ার্ক করতে হবে, আলটিমেটলি লস তোমার। সো যেটা করা হয় সেটা হচ্ছে যে এই এন্ডে এই টেইল স্টকের এই পোর্শনটার নাম হচ্ছে ডেড সেন্টার, কারণ ওখানে কোনো পাওয়ার দিচ্ছে না, কোনো পাওয়ার নাই, বুঝছো? এই যে এত পাওয়ার তুমি এখান থেকে নিয়ে আসলা এই অ্যাপ্রনে, আর এই পুরা জিনিসটাকে বলা হচ্ছে ক্যারেজ। পুরাটাকে বলা হচ্ছে ক্যারেজ। ওই যে ঘোড়ার গাড়ির পেছনে টানে না, দেখো না ক্যারেজ, এ টানতেছে তো, এবার আবার টানতেছে, এ বলা হয় ক্যারেজ। তো এই মোশনটা ক্যারেজে দিছে, বাট টেল স্টকে দেয় নাই। বুঝতে হবে তোমাকে, টেল স্টকে কিন্তু দেয় নাই। তো এই ডেড সেন্টারের কাজটা কি তাইলে? ডেড সেন্টারের কাজ হচ্ছে একে সাপোর্ট দিয়ে রাখা, এই end। এ ব্যতীত আর কোনো কাজ নাই। এখন ডেড সেন্টারের যে পোর্শনটা
সাপোর্ট দিচ্ছে, ওইটা দেখবা মেশিনের সামনে দাঁড়ায় রোটেট করে। কেন রোটেট করে জানো? ওকে যদি তুমি ফিক্সড করে দাও না, তাহলে ও কাটিং টুল হিসেবে কাজ করে এই এন্ডে ম্যাটেরিয়াল ড্রিল করে ফেলবে। এই কারণে এর ভিতরে বেয়ারিং থাকে। মনে রাখবা, বেয়ারিং হচ্ছে রিলেটিভ মোশনের ক্ষেত্রে বেয়ারিং কে ইউজ করা হয়, যে জায়গায় রিলেটিভ মোশন। বোঝা যায়? সবাই বুঝছো এই যে কথাগুলো বললাম? তাহলে তুমি কিন্তু চাইলে এখানেও ড্রিলিং করতে পারো। সেটা কোন পাশে? এই যে এই ছবিটা যদি আমরা একটু দেখি, এই যে তুমি চাইলে এই জায়গায় ড্রিলিং করতে পারো। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। ক্লিয়ার সবাই? বুঝতে কোনো অসুবিধা আছে? কঠিন লাগতেছে এগুলো? যে এগুলো কি কঠিন লাগতেছে তোমাদের? ওকে। তো এখন এটা গেল। আর এখানে থ্রেড কাটা যায়, থ্রেড। থ্রেড চিনো তোমরা? স্ক্রুতে দেখছো থ্রেড? ড্রয়িং এ করাবে তোমাদের থ্রেড। থ্রেড কাটিং করা যায়। থ্রেড চিনো? এই থ্রেড চিনো তোমরা? স্যার খাঁজ কাটা হ্যাঁ, স্ক্রুতে দেখছো তাই না? দেখবা আর কি, এগুলো একটু দেখার চেষ্টা করো, কারণ ইঞ্জিনিয়ারিং এ আমাদের এগুলো জানা উচিত, বোঝা উচিত। তুমি যতই এআই নিয়ে আসো, মেশিন লার্নিং নিয়ে আসো, রোবট নিয়ে আসো, তোমার কাছে স্ক্রু আর বোল্ট না থাকলে তুমি রোবটও বানাইতে পারবে না, কোনো এআইও চলবে না তোমার কাছে, বুঝছো? তো এটা খুবই ক্রুশাল। হ্যাঁ, তো স্ক্রুতে থ্রেড কাটা যায় এই জায়গায়। হ্যাঁ, থ্রেড তো মানে এই যে আমি যদি রাফলি ড্রয়িং করি, এই এরকম হয় না? এই যে এরকম থ্রেড থাকে। এটা ড্রয়িং এ পড়াবে, এটা প্রিসিশন অনেক তোমার হচ্ছে মেজারমেন্ট আছে এই জায়গাগুলোতে, এগুলো পড়াবে তোমাদের ইঞ্জিনিয়ারিং এ। সব ইউনিভার্সিটিতে দেশে বিদেশে সব জায়গায় এগুলো আন্ডার গ্রাজুয়েটে পড়ায়। কারণ এটা তো কেউ স্কুল কলেজে শিখে আসে নাই। তো সে না শিখে কেমনে ডিগ্রি নিয়ে যাবে, বুঝছো? তো এখন কথা হচ্ছে এটা কাটা যায়। এটা কাটা যায়, এটা যখন কাটবে তখন কি হয়? তখন হচ্ছে যে এই আমাদের যে ফিড রডটা আছে না, ফিড রডটাকে নিয়ে যে সে চলতেছিল না, এই ক্যারেজটা, কাটিং টুল তো মোশন নিচ্ছিল ফিড রডে, তখন ন্যায় কিভাবে জানো? তখন ন্যায় হচ্ছে লিড স্ক্রুর মাধ্যমে, বুঝছো? একটা স্ক্রু আছে এই জায়গায়, এর ভিতরে থাকে এই যে এটা প্রোটেকশন দিয়ে রাখছে, ছোট লেদ যেটা ডান সাইডে আছে না, ওই লেদটাতে লিড স্ক্রুটা বের করা আছে। ওই দেখবা ওর গায়ে তোমার হচ্ছে যে ওই যে তোমার থ্রেড করা আছে। এটা তুমি সহজ ভাবে বোঝার জন্য বলতে পারো যে এই যে গায়ে ম্যাটেরিয়াল এখান থেকে সিলেক্টিভলি সব জায়গা থেকে রিমুভ করা আছে, বা খাঁজ কাটা যেটা বলতে পারো, বলতেই পারো, বাট ইঞ্জিনিয়ারিং টার্মস গুলো শেখার চেষ্টা করবো। ইভেন তুমি এই জায়গায় যে র্যাকও দেখে দেখে আসতে হবে, র্যাকটা দেখা যায় নিচে, ওই যে আমি যেটা বললাম, যে পাত দিয়ে রোটেশনাল মোশনটাকে লিনিয়ারে কনভার্ট করে। তো এই এই লিড স্ক্রুটা সবসময় ক্যারেজের সাথে এঙ্গেজ করা থাকে না, বুঝছো? যেহেতু স্ক্রু, তাহলে এর কাউন্টার পার্টে কি একটা নাট থাকবে, এর কাউন্টার পার্টে একটা নাট থাকবে, বুঝছো? স্ক্রু আর বোল্টের মেটিং, একজন আরেকজনের তো মেটিং পার্ট, তাই না? তো এই যে যে নাটটা, বুঝছো, এই যে যে নাটটা, এটাকে আলাদা করা যায়। এই যে দেখো আমি আলাদা করে রাখছি। এখন যখন আমার থ্রেড কাটিং অপারেশনের প্রয়োজন পড়ে, তখন আমি কি করি? এই নাটটাকে এর উপর বসাই দিই, বুঝছো? নাকি বুঝো নাই? এটা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। অনলি থ্রেড কাটিং অপারেশনের সময়। বাকি আমি যে স্ট্রেট টার্নিং বললাম, ট্যাপার টার্নিং বললাম, বা পার্টিং বা ফেসিং অফ বললাম, এগুলো কোনো সময় লিড স্ক্রুকে এঙ্গেজ করা হয় না। কারণ থ্রেড কাটিং অপারেশন করার সময় আমার যে এই ওয়ার্ক পিসের যে রোটেশন, এটার সাথে কাটিং টুলের মোশন সিঙ্ক্রোনাইজড হতে হয়। তোমরা বাসায় ওই থ্রেড ডিজাইনটা ওয়েবি শেপের থ্রেড, থ্রেড গুলো তো সব ওয়েবি শেপের, তাই না? এটা ডিজাইন করে দেখতে পারো কেমনে। আমি নিজে করছিলাম যখন স্টুডেন্ট ছিলাম। একটা কাগজ এভাবে রোল করে, একটা কলম জাস্ট একটা পয়েন্টে ফিক্স করে রাখো, করে দেখো যে তোমার হচ্ছে যে কাগজটাকে যদি তুমি রোটেট করো খুব স্লোলি, এবং এর সাথে সিঙ্ক্রোনাইজ ভাবে তুমি যদি খুব আস্তে আস্তে কলমটাকে একই ডিরেকশন বারবার মুভ করতে থাকো না, তখন দেখবা একটা ওয়েবি শেপ জেনারেট হয়েছে। এই প্রিন্সিপালটা দিয়েই এই থ্রেড কাটা হয় এই মেশিনে। বাট সাধারণত এই জায়গায় থ্রেড কাটলে খরচ অনেক বেশি লাগে, কারণ সময় অনেক বেশি যায়। হ্যাঁ, থ্রেড থ্রেড তোমার হচ্ছে ডাই দিয়েও কাটা যায়, তো ম্যানুফ্যাকচারিং এর কোর্স গুলোতে পড়াবে। যাই হোক, ওইদিকে আমি আর যাচ্ছি না। তো এখন এটাতে কাটিং তোমার হচ্ছে যে
ফ্লুইড, হ্যাঁ কাটিং ফ্লুইড ইউজ করা হয়। এটার গ্রেড হচ্ছে VG60। এটা কিনে আর কি ল্যাবে, এটা সবসময় ল্যাবে কিনে। বাংলাদেশের যত মেশিন টুলস অপারেটিং সেক্টর গুলো আছে ওরা সাধারণত এই গ্রেড এটাই কিনে অ্যাভেলেবেল বেশি। এটা খারাপ না। ভিসকোসিটি গ্রেড হচ্ছে এর 68, বুঝছো? অনেক সময় চেঞ্জ হয়। ভিসকোসিটি গ্রেড মানে বুঝো, তোমরা সান্দ্রতা পড়ে আসছো না পদার্থবিজ্ঞানে? দেখবা মধু, এটার এক ধরনের সান্দ্রতা, এটা সান্দ্রতা বেশি, অনেক ভারী। ফ্লুইডের হচ্ছে সান্দ্রতা হিসাব করে কঠিন পদার্থের ঘনত্ব। তো এই সান্দ্রতা অনেক বেশি। আবার তোমার হচ্ছে আহ পানি, এর সান্দ্রতা অনেক কম। আবার তুমি যদি চিনির পানি বানাও এর সান্দ্রতা এক পর্যায়ে চলে যাবে। তো এই গ্রেডটা আমাদের দরকার। কেন দরকার? এই কারণে দরকার যে এই যে মেশিনিং যখন হয়, মেটাল যখন কেটে ফেলে, এই যে কেটে ফেলে, এই জায়গায় কিন্তু এক্সেসিভ লেভেলের হিট জেনারেট। তো কাকে আমাকে বাঁচাইতে হবে হিট থেকে? প্রথমত ওয়ার্ক পিস। কেন ওয়ার্ক পিস? পদার্থবিজ্ঞানে তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে যে অণু পরমাণু তার গঠন, ভিতরের যে গঠন, এই গঠন চেঞ্জ করে তাপমাত্রার প্রভাবে। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস এর যে স্ট্রাকচার, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় টেম্পারেচারের কারণে, এবং এই জায়গাগুলোতে হিট অ্যাফেক্টেড জোন তৈরি হয়, এবং যখনই স্ট্রাকচার চেঞ্জ হবে তখনই ওই মেকানিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। তুমি চাইছিলা, ধরো লোড বেয়ারিং ক্যাপাসিটি হবে 600 নিউটন মেশিনিং করার পরেও, বাট প্রপার্টি চেঞ্জ হয়ে যাওয়ার পরে লোড বেয়ারিং ক্যাপাসিটি চলে আসছে 400 নিউটন। কাজ হবে না, ল্যান্ডিং গিয়ার ভেঙে যেতে পারবে এই মান। কথা বুঝছো আমি কি বলছি? আবার একই সাথে এই কাটিং টুলকেও তোমার বাঁচাইতে হবে, কারণ ওই হিটের কারণে কাটিং টুলের, আমি চাবো সবসময় কি জিনিস একটা কিনে অনেকবার ব্যবহার করতে। দেখো না বাংলাদেশের গভর্নমেন্টের যে বিআরটিসি এর বাস যেগুলো, সবই নতুন বাস, বাসগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। কেন? মেনটেনেন্স করেন। আর যেগুলো প্রাইভেট কোম্পানির বাস অপারেটর, তাদের বাসগুলো 10 বছর 15 বছর ধরেও তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। কেন দিয়ে যাচ্ছে? এগুলো প্রপার মেনটেনেন্স করে। সো কাটিং টুল আমাদের বাঁচাইতে হবে। হিটটা কাটিং ফ্লুইড নিয়ে চলে যাবে, কথা বুঝছো? এবং একই সাথে কিছুটা লুব্রিকেশন প্রপার্টি এই জায়গায় শো করে। লুব্রিকেশন প্রপার্টি যে ফ্রিকশন কমায় দিল, তাহলে কি হবে? কাটিং ফোর্স কম লাগবে। ওই যে বললাম, কাটিং ফোর্স কম লাগলে কাটিং পাওয়ার কনজাম্পশন কম লাগবে, যেটা মোটরের জন্য। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? তাহলে কাটিং, এখন আমরা মেশিনিং কিছু প্যারামিটারের কথা শুনবো, যেটা হচ্ছে যে এর কিছু ইনপুট প্যারামিটার আছে, বুঝছো, যেটা দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবা ওই যে সারফেস ফিনিশ, তারপরে হচ্ছে তোমার যে কাটিং ফোর্স, টুলের ক্ষয়, এগুলোকে তুমি কন্ট্রোল করতে পারবা কিছু ইনপুট প্যারামিটার দিয়ে। তো প্রথম ইনপুট প্যারামিটারটা হচ্ছে কাটিং স্পিড। প্রথম ইনপুট প্যারামিটারটা হচ্ছে কাটিং স্পিড, যেটাকে V(C) দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বুঝছো? কাটিং স্পিড। এরপর এটা হচ্ছে ফিড রেট, যে দেখাইলাম যে ডিরেকশন বারবার কাটিং টুলটা মুভ করবে। ফিড রেট, এটার ইউনিট হচ্ছে মিলিমিটার পার রেভলিউশন। এরপরে আছে হচ্ছে ডেপথ অফ কাট, কতটুক ডেপথে গিয়ে তুমি মেশিনিং করবা, এটা হচ্ছে ডেপথ অফ কাট। এটা অনেক জায়গায় টি দ্বারা, ছোট হাতে টি দ্বারা রিপ্রেজেন্ট করা, আবার অনেক জায়গায় ডি দ্বারাও রিপ্রেজেন্ট করা। তো আমি বলবো ডি দ্বারাই রিপ্রেজেন্ট, ডেপথ অফ কাট। এখন এই যে কাটিং স্পিড, দেখো কাটিং স্পিডের যে ফর্মুলা, এই মেশিন টুলস এর রিসার্চার যারা তারা ডেভেলপ করছেন কাটিং টুলস এর যে ফর্মুলা, সরি কাটিং স্পিডের যে ফর্মুলা, এই ফর্মুলাটা তারা বলতেছেন যেটা V(C) ইজ ইকুয়ালস টু, ল্যাব ম্যানুয়ালেও আছে, πdn ডিভাইডেড বাই 1000। হ্যাঁ, 1000টা আসলে কেন? এই ডিটা হচ্ছে ওয়ার্ক পিসের ইনিশিয়াল ডায়ামিটার, যে ডায়ামিটারে তুমি কাজ শুরু করতেছো, এটা মিলিমিটারে হিসাব করে। আবার অনেক জায়গায় যেটা করে সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল কাটার আগে আর পরে কি অবস্থায় আছে সেই ডায়ামিটারের অ্যাভারেজ করে। বাট আমি তোমাদেরকে বলবো ইনিশিয়াল ডায়ামিটারটাই নিও, সমস্যা নাই। আর এনটা হচ্ছে আরপিএম, কত আরপিএম এ তোমার মেশিনটা ঘুরবে, যেটা তুমি ওই যে গিয়ার ট্রেন বক্স দিয়ে হিসাব করতে পারবে। এবং এটার ইউনিট আসে হচ্ছে মিটার পার মিনিট। কারণ তুমি 1000 দিয়ে ভাগ করে দিছো, এটা মিটারে আসবে। তুমি 1000 দিয়ে ভাগ না করে তুমি মিলিমিটারেও রাখতে পারো, এটা সোললি তোমার কাছে। বাট 1000 দিয়ে ভাগ করে কারণ ভ্যালু গুলো ছোট রাখে। 1000 দিয়ে ভাগ না করলে কাটিং ভ্যালোসিটির ভ্যালু সংখ্যায় দেখতে অনেক বেশি লাগবে আর কি। তো এখন কথা হচ্ছে যে এই যে আরপিএম, গিয়ার ট্রেন বক্স, এটা কি কারণে কাজে লাগে? ওই যে শুরুতে বললাম যে অ্যালুমিনিয়াম যে স্পিডে তোমার মেশিনিং করা প্রয়োজন,
স্টিল তার থেকে বেশি স্পিডে প্রয়োজন, শক্তি বেশি দরকার। কারণ অ্যালুমিনিয়াম যদি আমি বেশি শক্তিতে মেশিনিং করি না, তাহলে যে টেম্পারেচার জেনারেট হবে অ্যালুমিনিয়াম সফেনিং হয়ে যাওয়ার একটা চান্স আছে। মেশিনিং করতে যাই শেপ ডিস্টর্ট হয়ে গেছে, শেপ নষ্ট হয়ে গেছে, কাজে আসবে না, রিওয়ার্ক করতে হবে অনেক বেশি। বুঝছো? তো এখন এগুলো দিয়ে, এগুলোকে বলা হচ্ছে, এই তিনটাকে বলে ইনপুট প্যারামিটার। আর রেসপন্স প্যারামিটার হচ্ছে কাটিং টেম্পারেচার, কাটিং ফোর্স, সারফেস ফিনিশ, তারপরে তোমার হচ্ছে যে ইয়া আছে, এই যে টুলের ওয়্যার আছে। তো দেখো এই জিনিসগুলো কিন্তু তোমার কন্ট্রোলে নাই। তুমি সেট করে দিতে পারো না যে এই মেশিনিংটা হবে কাটিং টেম্পারেচারের ভ্যালু এত, এই মেশিনিংটা হবে কাটিং ফোর্সের ভ্যালু এত। এগুলো কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে কিভাবে? এই যে ইনপুট প্যারামিটার সেটিংস এর মাধ্যমে, যে কোন প্যারামিটার সেটিং করলে তোমার যে ম্যাটেরিয়াল তুমি মেশিনিং করতে চাচ্ছ সেটা তুমি খুব ভালো মতো মেশিনিং করতে পারবা। এখন কথা হলো, তুমি যেহেতু ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবা বা রিসার্চ ফিল্ডে যাবা, তুমি কি করবা? তুমি ফিডব্যাক নিতে চাইতে পারো যে কি অবস্থা, আমাদের প্রসেসটা চলতেছে, প্রসেসটা কি অবস্থা। তো কেউ তোমার গালগপ্প শোনাইলে হবে না যে ভাই খুব সব ভালো চলতেছে বা স্যার খুব ভালো চলতেছে সবকিছু। তোমার দরকার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ম্যাট্রিক। তো সেরকম একটা ম্যাট্রিকটা কি, সেটা হচ্ছে এমআরআর, ম্যাটেরিয়াল রিমুভাল রেট। আমি যতটুকু মানে ধারণা করতে পারি, তোমরা হয়তো অন্য কোনো মেশিনিং যারা করে আসছো তারা নাম শুনছো আর কি। তো এই মেশিন টুলস এর এমআরআরটা খুব সহজভাবে ক্যালকুলেট করে থিওরিটিক্যালি। সেটা হচ্ছে কাটিং ভ্যালোসিটির সাথে আমি যদি ফিড রেট কে গুণ করি, তার সাথে আমি যদি ডেপথ অফ কাটকে গুণ করি, তাহলে এমআরআর পাবো। ইউনিটটা হচ্ছে মিলিমিটার কিউব পার মিনিটে হিসাব করে আর কি। সবগুলো মিলিমিটারে, তখন কিন্তু তোমার কাটিং ভ্যালোসিটির ভ্যালু মিলিমিটারে নিয়ে যেতে হবে। প্রতি মিনিটে কি পরিমাণ ভলিউমেট্রিক ম্যাটেরিয়াল তুমি রিমুভ করতেছো ওই জায়গাতে, তাহলে আমাকে একটু বলো তো দেখি। আমি যদি প্রতি মিনিটে বেশি পরিমাণ ভলিউমেট্রিক ম্যাটেরিয়াল রিমুভ করতে পারি, সেটা আমার জন্য ভালো নাকি খারাপ? স্যার ভালো। বুঝি নির্ভর নাকি? করছে, কারণ যদি এমএমআর বেশি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভে ফিনিশ। এক্স্যাক্টলি। তো দেখো, এমআরআর তুমি যত বেশি করবা, তোমার কাছে মনে হবে যে মেশিনিংটা খুব ফাস্ট হচ্ছে। আর প্রবলেম কি করে দেখো, কাটিং ভ্যালোসিটি যত তুমি বাড়াবা, এমআরআর বাড়বে। ওই যে বললাম, কাটিং ভ্যালোসিটি বাড়ার সাথে তোমার কাটিং টেম্পারেচার বেড়ে যাবে। কাটিং টেম্পারেচারকে তোমাকে কন্ট্রোল করতে হবে। ইঞ্জিনিয়ারিং ফিল্ড এভাবেই কাজ করে। প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাকে দফায় দফায় মিটিং করতে হবে যে কেমনে কি করব, কেমনে কি হচ্ছে, এটা করতে হবে। ওই অঙ্ক করে চলে গেলে কিন্তু ইঞ্জিনিয়ারিং চলে না, কথা বুঝছো? ওখানে তোমাকে কথা বলা শিখতে হবে। ফিড রেট বাড়াই দিলে যেটা হয়, দুই ধরনের মেশিনিং হয়, একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে ফিনিশ। রাফ কাটে সাধারণত ফিড রেটের ভ্যালুটা বেশি দেয়। ফিড রেটের ইউনিটে কি মিলিমিটার পার রেভলিউশন। ওয়ার্কপিসের প্রতি রেভলিউশনে ওয়ার্কপিসের প্রতি রেভলিউশনে সে কত ফাস্ট মুভ করতেছে কাটিং টুলটা। তো যত ফাস্ট মুভ করবে তত ফিড মার্ক থেকে যায়, ওকে বলে ফিড মার্ক। মাইক্রোস্কোপের নিচে গেলে তোমরা মেশিনিং করার পরে ওই সারফেসে মানে খুব জেন্টলি একটা টাচ করো। মানে এটা খুব মানে রাফ করতে যেও না, এটা কিন্তু শার্প আছে কারণ সারফেস রাফ, হাত কেটে যেতে পারে। জাস্ট একটা জেন্টলি ওইটার উপর একটা হাত দিও, জেন্টলি, আমি আবারও বলতেছি জেন্টলি হাত দিও, দেখবা যে সারফেসটা রাফ আছে, কারণ ফিড রেটের ভ্যালু অনেক বেশি ছিল। কথা বুঝছো? বি কেয়ারফুল, ওইটা কিন্তু শখের বসে রাফ মানে রাফ করতে যায়ও না। এই মেশিন ল্যাব যেটা, এটা কিন্তু এই ইউনিভার্সিটির তোমার সবচেয়ে ক্রিটিক্যাল ল্যাবগুলোর মধ্যে একটা। এটা কিন্তু তোমাদেরকে বারবার রুলস এন্ড রেগুলেশনের কথা এই কারণেই বলা হয়, মানে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আর ডি হচ্ছে ডেপথ অফ কাট। ডেপথ অফ কাট মানে কি? ডেপথ অফ কাট মানে হচ্ছে কতটুকু ডেপথে গিয়ে তুমি মেশিনিং করতেছো। তো ফিড রেট যদি তুমি ভ্যালু বেশি দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফিড মার্ক থেকে যাবে, তোমার ওয়ার্ক পিসে ফিনিশিং বেশি ভালো আসবে না, বাট তোমার খুব দ্রুত কেটে যেতে পারো। পরবর্তীতে তোমাকে ফিড রেটের ভ্যালু কমায় আবার মেশিনিং করতে হবে। সো এই প্যারামিটার ভ্যালু গুলো সিলেকশন তোমার উপর। কথা বলছো আমি কি বলছি? যে তুমি কিভাবে ডিজাইন করবা, কেন প্রবলেম হচ্ছে। ইন্ডাস্ট্রিতে ম্যাসিভ পরিসরে এগুলো কাজ হয়, যারা আসলে খুবই ট্যাকটিক্যালি কাজগুলো করতে পারে বা রিসার্চ ফিল্ডে করতে পারে, তারাই আগায় যায়। তো ডেপথ অফ কাট আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, একটা ছবির মাধ্যমে। ধরো এটা একটা ওয়ার্ক পিস, সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিস। এর ইনিশিয়াল ডায়ামিটার সে ধরো 50 মিলিমিটার, বুঝছো? এটা কমায় তুমি 40-তে করতে যাচ্ছ। তো এখন একবারে আমি কাজ করবো, তাহলে কতটুক, এটা তো কাটিং টুল, হ্যাঁ, টাচ করে আছে, কতটুক ডেপথে গিয়ে সে মেশিনিং শুরু করবে। 50 থেকে কোথায় আসবো? 40-তে। কতটুক ডেপথে গিয়ে সে মেশিনিং করবে। সো এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি? এই জিনিসগুলো আমরা এভাবে করতে পারি, সেটা হচ্ছে যে ধরো আমি 5 মিলিমিটার ডেপথ অফ কাট দিলাম, সে কি করবে? 5 মিলিমিটার কাটিং টুলসে
ভেতরে থাকবে। কিভাবে ভেতরে থাকবে সেটাই যে এখান থেকে বোঝা যায়। এই যে সে এইখান থেকে 5 মিলিমিটার ভেতরে থাকে, তারপরে কাটতে কাটতে সামনের দিকে চলে যায়। বোঝা যায়? এখন 5 মিলিমিটার ডেপথ অফ কাট আমি যদি দেই, 5 মিলিমিটার ডেপথ অফ কাট আমি যদি দেই, সেক্ষেত্রে কি হবে? এইখানেও 5 মিলিমিটার কাটবে, আবার এই পাশে ম্যাটেরিয়াল ঘুরে যখন আসবে তখনও 5 মিলিমিটার কাটবে। তাহলে আলটিমেটলি কত কেটে ফেললো কত ডায়ামিটার? স্যার 10 স্যার মিলিমিটার বুঝেছে? হবে। 10 মিলিমিটার, বুঝছো? আবার তুমি একে 2.5 ডেপথ অফ কাট দিয়েও 4 বারে করতে পারো, নাকি নাকি 2 বারে করতে পারো? ডেপথ অফ কাট 2.5 যদি আমি দেই, কয়বারে আমি 10 মিলিমিটার কমাইতে পারবো? কয়বারে? 2 বারে। 2 বারে। এই 2 বার। জিনিসগুলো বুঝে যাও। ডেপথ অফ কাট যত বেশি দিবা তত কাটিং ফোর্স বেশি লাগবে। কেন? কারণ হচ্ছে যে সে বেশি পরিমাণ ম্যাটেরিয়াল তাকে একবারে রিমুভ করতে হবে, সাথে কাটিং পাওয়ার কনজাম্পশন বেড়ে যাবে। সেই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবা। আর কাটিং ফ্লুইডের যে ব্যাপারটা তোমার হচ্ছে যে এটা হেলথ হ্যাজার্ড থাকে আর কি, বুঝছো? অনেক রিসার্চ আছে এটা নিয়ে, যে যে অপারেটর মেশিনিং করতেছে, কনস্ট্যান্টলি করেই যাচ্ছে, সেটা হচ্ছে তার চাকরি তো, এটা ইন্ডাস্ট্রিতে যে এটা করবে, তুমি তো আর যে মেশিন চালাবা না, তাই না? যে অপারেটর মেশিনিং করতেছে ও সবসময় মেশিনিং করতেছে। আবার অনেক তোমার হচ্ছে সিএনসি মেশিন আছে, ওই যে আমাদের সামনে যেটা, ওই যে তোমাদের লেথ মেশিন টুলসের সামনে যে আলাদা একটা সেপারেট হাউস আছে না, যেটা ওইটাতে তো সিএনসি মেশিন রাখা আছে। তো ওইটাতে তার অপারেটর কে সারাদিন থাকতে হচ্ছে না, বাট কথা হচ্ছে যে এই যে কাটিং ফ্লুইড গুলো এগুলো তো ডিসপোজ করতে হচ্ছে, এটাকে ডিসপোজ করতে হচ্ছে, নেচারে ছেড়ে দিতে হচ্ছে। তোমার এখানে একটা মেশিন, ইন্ডাস্ট্রিতে শয়ে শয়ে হাজার হাজার মেশিন চলতেছে, এগুলো সব নেচারে ডিসপোজ করলে দেখা যায় নেচারেও একটা প্রবলেম ক্রিয়েট হয় এই জিনিসগুলো। সো অনেক সময় ড্রাই মেশিনিং করা হয় কাটিং ফ্লুইড কে বাদ দিয়ে। তো ড্রাই মেশিনিং এর ক্ষেত্রে কাটিং টেম্পারেচার, কাটিং ফোর্স বা টুলের ওয়্যার, সারফেস ফিনিশ এগুলোকে কন্ট্রোল করা হয় কিন্তু এই ইনপুট প্যারামিটার গুলোর মাধ্যমে। কথা বুঝছো? সেগুলো ব্যাপারে একটু কেয়ারফুল থাকবা, জাস্ট আইডিয়া রাখার চেষ্টা করবা কি হচ্ছে না হচ্ছে। এখন আসি তোমাদের এই রিপোর্ট রাইটিং এর ব্যাপারে, যে রিপোর্ট রাইটিং কি। আচ্ছা, তো প্রথমে তোমরা ওই এক্সপেরিমেন্টের নামটা দিও আর কি, বুঝছো? এটা টাইটেলে দিও এক্সপেরিমেন্ট নেম। এই মাউস দিয়ে লেখা বেশ ডিফিকাল্ট, এই কারণে আমি অনলাইন প্রেফার করি না। এক্সপেরিমেন্ট নেম, এক্সপেরিমেন্টের নেম দিও। তারপরে আসতেছে হচ্ছে অবজেক্টিভস। এটা একটু কিন্তু বুঝে শুনে লিখো আর কি, হ্যাঁ। এটা স্যার এক্সপেরিমেন্ট নেম তো কভারে একবার থাকবে, আমরা কি ভিতরে আরেক? তুমি এটা দিয়ে দিও, আমারটাতে দিয়ে দিও আর কি। কথা বলছো? ওই যে হয় কি তোমার হচ্ছে যে ওই অনেক সময় ওই যে, অনেক সময় না সব সময় আর কি, ওই যে অডিটে আসে না তোমাদের যে প্রোগ্রাম অ্যাক্রিডিটেড, জানো তো তোমরা? মানে আইপি প্রোগ্রাম অস্ট্রেটটা অ্যাক্রিডিটেড বাংলাদেশের, ওই যে আইবি আছে না, আইবি জি স্যার। ইঞ্জিনিয়ারিং, ওটা অ্যাক্রিডিটেড। তো অ্যাক্রিডিটেশনের জন্য এইগুলো মানে ইসে রাখতে হয়, রেকর্ডে রাখতে হয়। তো এখন ওরা এই জিনিসগুলো দেখে। তো আমার কাছে মনে হয় কি, ধরো বিভিন্ন কালারের টপ পেজ থাকে না তোমাদের, তো ওই টপ পেজ গুলো যখন স্ক্যান করা হয় তখন লেখা অনেক সময় বোঝা যায় না, বুঝছো? তো ওর থেকে তোমার রিপোর্টটা যে জায়গায় শুরু হয়েছে, এক্সপেরিমেন্টের নাম তো থাকতেছে। ক্লিয়ার তোমরা আমি কি বলছি? এই বুঝছো? জি মানে কোনো কিছুই আনওয়ান্টেড না আর কি। হ্যাঁ, তো টু ভার্ব দিয়ে শুরু করো, যে টু এইটা করতে হবে, টু এইটা করতে হবে, অবজেক্টিভ যেভাবে লেখে আর কি। অবজেক্টিভস এর পরে এই অ্যাপারেটাস এর নামগুলো লেখো, কারণ এই অ্যাপারেটাস গুলোর নাম জানা জরুরি। চাক কি, সেই মেশিন কিন্তু তোমার অ্যাপারেটাস না, বুঝছো? অ্যাপারেটাস ইউজড এগুলো সবারই সেম থাকবে, অ্যাপারেটাস ইউজড। তারপরে হচ্ছে ওই যে আরেকটা কি দাও জানি তোমরা, জব জব ফিগার নাকি, বিফোর অপারেশন আফটার অপারেশন, এটা দাও না নাকি? বিফোর আফটার। এটা একটু সুন্দর করে ড্রয়িংটা কইরো। ইঞ্জিনিয়ারিং মনে রেখো, ইঞ্জিনিয়ারদের একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বুঝছো? যেমন সবাই কথা বলে না যে বাংলা ইংলিশ, এগুলো ইঞ্জিনিয়ারদের একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু ইঞ্জিনিয়ারিং। জব ফিগারে বিফোর অপারেশন আফটার অপারেশন দিও।
মেশিনের ফিগার আমি দিচ্ছি না, বুঝছো? শুধু শুধু এই কষ্ট করে আমি এটা আঁকা আমি নিজেও পছন্দ করি না, কারণ গুগলে সার্চ করলেই মেশিনের ফিগার অ্যাভেলেবেল, মেশিনের ফিগার পাওয়া যায়। তো মেশিনের ফিগার আমার কোনো দরকার নেই। বাট তোমরা, আমি যেভাবে দেখাইলাম লেভেলিং করে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করুন, যে প্রত্যেকটা বিষয়ের নাম কি। কারণ এটা তোমার ম্যাটার অফ ডিগনিটি আর কি। যে ধরো ইঞ্জিনিয়ার হয়ে গেলা, একটা অপারেটর তোমারে বলতেছে স্যার আপনি এই জিনিসটার নাম জানেন না, হয়তো তোমার সামনে বলবেন না, বাট পেছনে বলবে যে অমুকটি স্যার আসছে, সে চিনেই না যে কোনটা কি। এগুলো বোঝার চেষ্টা করবো আর কি। জব ফিগার বিফোর আফটার দিয়ে দিবা, হ্যাঁ। তো এরপরে আমি যে জিনিসটা দেই সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন দিই, বুঝছো? একটা অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন দিই। তো আমি বলে দিচ্ছি অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা কি হবে। তো অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা হচ্ছে একটু, একজন একটু কাইন্ডলি নোট করে নাও, কারণ এত বড় লেখা আর কি এই জায়গায়। আচ্ছা, লেখা যাবে আর কি, দাঁড়াও আমি টাইপ করে দিচ্ছি। স্যার বর্তমানে দেখা যায়। আমি টাইপ করে দিচ্ছি, দাঁড়াও। সে লেখা যাবে। ওকে স্যার। ডেসক্রাইব, হ্যাঁ, ডেসক্রাইব দ্য ইফেক্ট, describe the effects of increase increase in feed rate, increase in feed rate in the machining, in the machining in the machining of মাইল স্টিল দিব, আচ্ছা না এত দূরে যাওয়ার দরকার নেই। ইন দ্য মেশিনিং অন লেথ মেশিন, আমি আনসারও বলে দিচ্ছি, টুলস ইন টার্মস অফ এম আর। তো কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, সিম্পল একটা জিনিস পড়ে বোঝাই যাচ্ছে যে ফিড রেট বাড়াইলে লেথ মেশিন টুলসে তুমি যদি কাজ করতে যাও, তাহলে রেজাল্টটা কি আসবে এটা তোমাকে এমআরআর এর থ্রু ব্যাখ্যা করতে বলছে। এটা আনসার কিন্তু আমি একটু আগে দিয়ে আসছি, তাই না? যারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলা তারা হয়তো এটা বুঝে গেছো যে আমি এটা বলে আসছি। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে আমি মেশিনিং যে করব, এই মেশিনিং করাতে আমার ধরো ভ্যালু আমি দিয়ে দিচ্ছি, আরপিএম হচ্ছে, এন হচ্ছে 500, বুঝছো? এটা আমি দিয়েই দিলাম। আমি যতটুকু মনে পড়ে যে সবসময় 500 আরপিএম এই মেশিনটা চালায়, না চালাইলেও তোমরা ক্যালকুলেশন করার জন্য আরপিএম 500 নিয়ে। ইনিশিয়াল ডায়ামিটার ডিআই, ডিআই কারণ তোমার এমআরআর ক্যালকুলেট করতে ডিআই লাগবে, যেটা আমি দেখাই আসছি। ডিআই তুমি নিও হচ্ছে 60 মিলিমিটার, বুঝছো? আর মেশিনিং করে ডিএফ যেটাতে আসবা এটা হচ্ছে 50 মিলিমিটার। তাহলে তুমি একবারে আসবা, তাই না? একবারে আসলে ডেপথ অফ কাট কত আসবে? 5। ডেপথ অফ কাট আসবে 5। ফিড রেটের ভ্যালু একবার নিবা হচ্ছে 0.14 মিলিমিটার পার রেভলিউশন ক্যালকুলেশনের জন্য, আরেকবার ভ্যালু নিবা হচ্ছে 0.12 মিলিমিটার পার রেভলিউশন। তাহলে কোথায় এমআরআর বেশি আসবে বলো তো দেখি? এমআরআর কোথায় বেশি আসবে? স্যার 0.14 এর হয় জিরো আমার পয়েন্ট বেশি ওয়ান ফোর আছে। এমআরআর বেশি আসবে, তাই না? তো তুমি জাস্ট এটা স্যার ব্যাখ্যা করবা। এটা শোনো, আমি বলি চ্যাট জিপিটি বা এগুলোতে লিখো না, কারণ ওটা চ্যাট জিপিটি তোমার কন্ডিশন বুঝতেছে না। তুমি যদি তোমার কন্ডিশন চ্যাট জিপিটি তে ফিট করায় লেখায় নিয়ে আসতে পারো, এটা প্রবলেম নাই। বাট ডিরেক্ট চ্যাট জিপিটি তে যদি এই কোশ্চেন দিয়ে দাও, ও হাবল তাবল লেখা শুরু করবে, ও পড়লে বোঝা যায়। তো তোমাকে যেটা ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ফিড রেট আমি বাড়াই দিলাম, এমআরআর বেড়ে গেছে, এইভাবে লিখবা যে এমআরআর এর ভ্যালু আসছে এক্স, যেটা বড় ওয়াই এর থেকে। বাট কথা হচ্ছে যে ফিড রেট বেশি থাকার কারণে সারফেস রাফ হচ্ছে। এটা আমার লেথ মেশিন টুলস, আমি যদি এই মেশিনিংটা করি সেক্ষেত্রে দেখা যাবে এটা প্রবলেম। কি প্রবলেম? আমাকে আবার রিওয়ার্ক করতে হচ্ছে, নাথিং এলস। এই জিনিসটাই জাস্ট অ্যাসাইনমেন্ট কোশ্চেনে লিখবা। ফাইনালি আসতেছে হচ্ছে ডিসকাশন। ডিসকাশন কিন্তু ডিসকাস করার জিনিস। ডিসকাস কি ডিসকাস করবা? ডিসকাস করবা হচ্ছে যে জিনিসটা হয়ে গেছে সেটা নিয়ে ডিসকাস করতে হবে, এটা পাস্ট প্যাসিভে আসবে। তো কি ডিসকাস করতে পারি আমরা? আমরা ডিসকাস করতে পারি প্রথমে আমাদের চাকটা নিয়ে, যে যে চাকটা আমরা ইউজ করছি এই জায়গায়,
তোমার কি মনে হয়েছে? তুমি পক্ষে সপক্ষে যুক্তি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি বলতে পারো যে ওই চারটা ইউজ করছে, বাট ওই চারটা ইউজ না করে যদি ফোর জয় ইউজ করতো এই বেনিফিট গুলো পাইতো। হ্যাঁ ঠিক আছে, তুমি ওইদিকে গেলা না। তুমি বললা যে এই চারটা ইউজ করছে কারণ আমার সব ওয়ার্ক পিস হচ্ছে এইটা, সেলফ সেন্টারিং, এটা কাজ করতে সুবিধা হয়েছে। এরপরে আসলা তুমি টেল স্টক। টেল স্টক ইউজ করছিল কি করে নাই? যদি কেন না করে থাকে, তার মানে কি তোমার ওয়ার্ক পিস ছোট ছিল, ওই লেভেলের ফ্লাকচুয়েশন ক্রিয়েট হওয়ার চান্স ছিল না। এক এন্ডে সাপোর্ট ছিল, ওই লেভেলের ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার চান্স ছিল না। এরপরে আসো তোমার কাটিং ফ্লুইড, ইউজ করছে কি করে নাই? যদি করে থাকে তুমি পক্ষে যুক্তি দাও, সমস্যা নাই তো। কথা বলছো, আমি কি বলছি, ডিসকাস করতে বলছে, নাথিং এলস। পাস্টে যে কাজ করছে এটা পাস্ট প্যাসিভে ডিসকাস করতে বলছে, মানে কোনো সাবজেক্ট আই উই এগুলো ডিরেক্ট সাবজেক্ট থাকতেছে না। বুঝছো? এরপরে তুমি বলতে পারো সেটা হচ্ছে যে তোমার মেশিনিং অপারেশন নিয়ে তুমি লিখলে ইনপুট প্যারামিটার গুলোর ভ্যালু এইভাবেই সেট করা হয়েছিল যাতে আমার রেসপন্স প্যারামিটার গুলোকে আমি কন্ট্রোল করতে পারি। কিন্তু আমি মেশিনিং করার পরে দেখছিলাম যেটা হচ্ছে যে সার্ফেসটা যথেষ্ট রাফ ছিল, তার মানে ফিড রেটের ভ্যালুটা বেশি ছিল, এটা কমানো দরকার। এইভাবে তুমি ডিসকাশনটা লিখবা। কথা হচ্ছে কয় পেজ লিখবা। এখন কারোর হাতের লেখা যদি বড় বড় হয়, সে স্পেসিং বেশি দিয়ে লেখে, তাহলে তো তার এটা 2 3 পেজ 4 পেজও চলে যাইতে পারে। আবার কারোর যদি হাতের লেখা সুন্দর হয়, সে তো 1 পেজও লিখতে পারে। বাট আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে কন্টেন্ট। কারণ তুমি যেটা লিখবা সেটা আমাকে পড়তে হবে। তুমি যদি প্রিসাইজলি অ্যাকুরেটলি লেখার চেষ্টা করো, সেটা যতটুকু যায়, বাট এটাও তো কখনো হইতে পারে না যে এই কথাগুলো তুমি 4 5 লাইনে বা 7 লাইনে লিখে নিয়ে চলে আসলা। তো ভালো মার্কস পাইতে গেলে তোমাকে এই ডিসকাশনের উপর ফোকাস করতে হবে, কারণ অ্যাসাইনমেন্টের কোশ্চেন আমি অলরেডি বলেই দিছি। বুঝছো? তো ডিসকাশনের উপর ফোকাস করতে হবে। আর আমি আননেসেসারি টাইম ওয়েস্ট করার জন্য মেশিনের ফিগার আমি দেই না। আমি বিলিভ করি এটাতে স্টুডেন্টদের টাইম ওয়েস্ট। আর যারা A1 আছো, যাদের আগে এক্সপেরিমেন্ট হয়ে গিয়েছিল, A1 তোমরা নেক্সট জি যেদিন স্যার। ল্যাব হবে, তোমরা এই ল্যাব রিপোর্টটা সাবমিট করবা। আর যারা A3 আছো, তাদের এক্সপেরিমেন্ট হয়ে যাওয়ার পরে ল্যাব রিপোর্ট সাবমিট করবা। আমি আবারও বলতেছি, যারা A1 আছো তারা এক্সপেরিমেন্ট করে ফেলছো, সো তারা নেক্সট যে দিন ল্যাব হবে তোমাদের, দ্যাটস মিন আল্লাহ যদি সবকিছু ঠিক রাখেন, আজকে কি বার? আজকে কি টুইসডে নাকি? তাহলে জি নেক্সট টুইসডেতে তোমাদের ল্যাব রিপোর্ট মাস্ট সাবমিট করতে হবে। যদি কেউ না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার ল্যাব রিপোর্ট সাবমিশন লেটে কাউন্ট হবে এবং লেটের মার্কস কিন্তু হাফে নেমে আসে। ক্লিয়ার? হাফে কাউন্ট হয়, মানে তুমি 5-এর জায়গায় 2.5-তে তোমার মার্কিং করা হবে। আর যারা A3 আসো, তারা নেক্সট এক্সপেরিমেন্ট করার পরে তার থেকে 1 সপ্তাহ সময় নিয়ে তুমি সাবমিট। এটার যেন কোনো ব্যত্যয় না ঘটে, এবং আমি কিন্তু রুলস এর বাইরে যাই না, আমি তোমাদের এটা আগে থেকে বলে দিলাম। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর এই যে যে অ্যাটেন্ডেন্সের যে ব্যাপারটা, এটা অনলাইনে সেভ থাকতেছে। আর সবাই আইডি দিয়ে আসার চেষ্টা করো। এই যে আমি একজনকে দেখতে পাচ্ছি যে, আচ্ছা, আল মুক্তাদির, আল মুক্তাদির, জি আমার স্যার। কথা শুনতে পাচ্ছ? তোমার স্টুডেন্ট আইডিটা তুমি এখানে চেঞ্জ করো তো। এটা এখন করে নাও, কারণ এই কিছুদিন অনলাইনে চলবে তো তোমাদের এই অ্যাটেন্ডেন্সের ব্যাপারগুলো। যেহেতু আমার কাছে এখন অ্যাটেন্ডেন্সের খাতা নাই, তো আমি পরবর্তীতে এই জুমের মিটিং এর অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে ওই তোমাদের কালাম স্যারের কাছে দিয়ে দিব আর কি। কথা বলছো? উনি তারপরে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। এটা করে রাখো এটা, কারণ তোমরা, স্যার করছি। ওকে থ্যাংক ইউ, তোমরা টেকনোলজিক্যালি সাউন্ড আমরা জানি, বাট তোমরা এই জিনিসগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল থাকো। হ্যাঁ, তো আমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এর পরবর্তীতে যদি কারো কোনো প্রবলেম থাকে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাকে ইমেইল করো। আমি যদি অনলাইন হয় তাহলে আমি তোমাকে অনলাইনেই সলভ করার চেষ্টা করবো। আর যদি পরবর্তীতে হয় তাহলে 9-01 আমার অফিস আছে, এখানে তুমি আসলে কথা বলতে পারি আমরা। ঠিক আছে? আপনার ওকে। ইমেলটা একটু যদি দিন। হ্যাঁ, আমার ইমেইলটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইমেলটা দেখা যাচ্ছে। এটা একটু তোমরা নোট করে নাও, কারণ
ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় তোমার এই ইমেইলটা খুবই জরুরি। তুমি আমাকে কি মেইল পাঠাচ্ছ বা তোমার আর আমার মধ্যে কনভারসেশন কি হচ্ছে না হচ্ছে, এটা খুবই ক্রুশাল। স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে বাকিরা সবাই এভাবে করো, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে। খোদা হাফেজ।